আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা তোমাদের ইতিপূর্বে সাজেশনগুলো প্রোভাইড করে দিয়েছি আমাদের পেজ থেকে। তোমরা সেখান থেকে আশা করি অনেক সুন্দরভাবে তোমাদের প্রস্তুতিকে তোমরা গুছিয়ে নিতে পারতেছো। আজকে আমরা আমাদের কথা মতো 2টাতে লাইভে আসার কথা ছিল, আমরা চলে এসেছি। আজকের ক্লাসে আমরা তোমাদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা যেই টপিকগুলোতে সমস্যায় পড়ো, যেই টপিকগুলো তোমাদের কাছে একটু বুঝতে অসুবিধা, হ্যাঁ, আমরা সেই টপিকগুলো ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। সুতরাং তোমরা কে কোথা থেকে দেখতেছো এবং তোমাদের বন্ধুবান্ধবী যারা রয়েছে এবং তোমাদের যে মাদ্রাসার গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। ইনশাল্লাহ আজকে আমরা মাদ্রাসার যে ইংলিশ প্রথম পত্রের যে পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাসে আমাদের যে টপিকগুলো আমাদের একটু বুঝতে সমস্যা হয়, আমরা এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তোমরা একটু সঠিকভাবে জানিয়ে দাও আমাকে আসলে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, এবং আমার কথাগুলোকে তোমরা শুনতে পাচ্ছ কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, এভরিথিং ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দাও। আর তোমরা একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও। অনেকেই তোমরা সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু সঠিকভাবে জানিয়ে দাও আমাকে আসলে অনেকে। ওকে, রাকিব হাসান ভাইয়া বলতেছে আমি রাইটিং পার্ট বানিয়ে লিখতে পারি না। না ভাইয়া, অবশ্যই লিখতে হবে। দেখো, আমাদের একাডেমিক যে পরীক্ষাগুলোতে আছে, পরীক্ষাগুলোতে অবশ্যই আমাদের কোনো প্রশ্ন আমরা পারি বা না পারি ডাজেন্ট ম্যাটার, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার প্রপারলি করে আসবা। এই বিষয়ে কখনোই ভুল করা যাবে না। তাহমিনা আক্তার সালাম দিচ্ছে। আব্দুল মজিদ আখিল আমাদের সাথে দেখতেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা একটু দ্রুত আজকের ক্লাসটা শেয়ার করে দাও। আমরা খুব দ্রুত আমাদের ক্লাস স্টার্ট করে দেব। সবাই একটু আসুক, উইদিন 2 মিনিটস আমরা ক্লাস শুরু করে দেব। সবাইরই রাইটিং পার্ট বানিয়ে লিখতে পারছি না, পরীক্ষায় সাদা রেখে আসতে হবে। না ভাইয়া, এই ভুল করবা না। যে কোনো প্রশ্ন পারো বা না পারো ডাজেন্ট ম্যাটার, যেভাবে হয় হোক তোমাকে লিখে আসতেই হবে। আর রাইটিং পার্ট এটা আসলে একদিনে হয় না, এটা আস্তে আস্তে আমাদের একটা হিউজ প্র্যাকটিসের বিষয়। তোমরা অবশ্যই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটি রাইটিং পার্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেল যায় হচ্ছে এই রাইটিং পার্ট খারাপ হওয়ার কারণে, অর্থাৎ রাইটিং পার্টটা সুন্দরভাবে উপস্থাপন করার কারণে কিন্তু তারা কিন্তু আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না এবং ফেল যায়। এই জন্য ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার পরে আমাদের অ্যাডমিশন জার্নি তো শুরু হবে, সেইখানে আমরা বিস্তারিত শিখবো। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। এখন তোমরা আপাতত একটু মুখস্থের দিকে ফোকাস করো, মুখস্থ করে যতটুকু পারো ইনশাল্লাহ ততটুকুই দিবা। আমরা খুব দ্রুত ক্লাসটা স্টার্ট করে দেব। তোমরা যারা এখনো শেয়ার করো নি, তোমরা একটু দ্রুত আমাদের ক্লাসটাকে শেয়ার করে দাও। আমিও একটু শেয়ার করে দিচ্ছি। উইদিন 2 মিনিটস আমরা আমাদের ক্লাসটাকে স্টার্ট করবো ইনশাল্লাহ। আর তোমাদের কার কোন টপিকে সমস্যা এইটা একটু তোমরা কমেন্টে লিখতে পারো, তাহলে আমরা তোমাদের কমেন্ট অনুযায়ী, তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা সেই টপিককে আজকে আগে শুরু করব। আজকে আমরা তোমাদের ওভারঅল যতগুলো টপিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 166টা স্লাইড তোমাদের গতকালকেও দিয়ে দিয়েছিলাম, আজকেও এখানে কিছু অ্যাড করা হয়েছে। তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা আজকে আগাবো ইনশাল্লাহ। সুতরাং তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তোমাদের কার কোন টপিকে সমস্যা এবং কে কোথা থেকে দেখতেছো এটা একটু জানিয়ে দাও। রায়হান কুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দেখতেছে, ধন্যবাদ ভাইয়া। ওকে, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। আমরা 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা আমরা শুরু করে দেব। মাদ্রাসার ছাত্রদেরকে সবাই আসলে অবহেলার চোখে দেখে, কিন্তু সব জায়গাতেই কিন্তু মাদ্রাসার ছাত্ররাই টপ করে। আমি মনে করি
আমার এখানে তোমরা যারা দেখতেছো আগামীতে তোমরাও ইনশাল্লাহ টপ করবা এবং বাংলাদেশের টপমোস্ট ভার্সিটিগুলোতে তোমরাই ভালো ভালো পজিশন হোল্ড করবা ইনশাআল্লাহ। এই জন্য প্রচুর পরিমাণে ডেডিকেশন আর কিন্তু পড়াশোনার দরকার আছে। অনেকেই বিভিন্ন রকম সাজেশন বা হচ্ছে চায় অথবা হচ্ছে বলে যে এত পড়াশোনা করে কি হবে, আমি আরেকটু শর্টকাট, আরও শর্ট করেন। এইরকম হিউজ পরিমাণ কিন্তু মেসেজ আমাদের কাছে আসতেছে। দেখো ভাইয়া আপুরা, দেয়ার ইজ নো শর্টকাট টু অ্যাচিভ সাকসেস। সফলতা অর্জনের জন্য আসলে কিন্তু কোনো শর্টকাট হয় না। সফলতা যারা ইতিপূর্বে সফল হয়েছে, বিভিন্ন পরীক্ষায় ভালো করেছে, তাদের দিকে তাকাও, তারা কিন্তু ফুল সিলেবাসেই কিন্তু পড়েছে এবং পরিপূর্ণভাবে পড়েছে। এই জন্য আমি পার্সোনালি এটার সবসময় বিপক্ষে অবস্থান করার চেষ্টা করি যে আসলে এই সাজেশন পড়ে হয়তোবা কিছুক্ষণের জন্য পরীক্ষায় কিছুটা ভালো করা সম্ভব, কিন্তু এটা লাইফ টাইম বা হচ্ছে একদম লং টাইমে এটা কিন্তু আসলে সম্ভব না। ওকে, গ্রুপগুলোতে শেয়ার করে দিয়েছি, তোমরা একটু সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা খুব দ্রুত আমাদের সিন প্যাসেজ প্রবলেম, সাব্বির উদ্দিন, সবাই একটু বলো তো তোমাদের কোন টপিকগুলোতে বেশি সমস্যা, তাহলে আমাদের তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের পড়াটাকে স্টার্ট করতে পারবো ইনশাল্লাহ, এবং আমাদের জন্য এটা সুবিধা হবে। আচ্ছা, অনেকেই তোমরা সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। শাকিল আহমেদ সিলেট আলিয়া মাদ্রাসা থেকে দেখতেছে। এই জন্য ভাইয়া আমি সবসময় বলবো যে আসলে তোমরা এখনো পরীক্ষার কিন্তু মোটামুটি সোমবার দিন পরীক্ষা, আজকে সারা দিন সময় আছে, কালকে সময় আছে। সাজেশনের পিছনে না দৌড়াইয়া তুমি সুন্দরভাবে যেটাই পড়ো না কেন একটু ইন ডিটেলস পড়তে থাকো, ঠিক আছে? এতে দেখবা যে তোমার, কারণ ইংলিশটা এই তুমি বিভিন্ন ভার্সিটিতে যখন পরীক্ষা দিবা, এই ভার্সিটিতে যখন পরীক্ষা দিবা দেখবা অনেক অনেক ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেমন, তোমার যদি ইংলিশে প্রপার মার্ক না থাকে তুমি অনেক সাবজেক্টেই পাবা না, ঠিক আছে? সেখানে আবেদন করার ক্রাইটেরিয়ার মধ্যেই কিন্তু আছে যে ইংলিশে ভালো করতে হবে। বিইউপিতে সেখানে তোমার ইংলিশের যদি ভালো নাম্বার না থাকে তুমি কিন্তু সেখানে পরীক্ষায় দিতে পারবা না, তুমি শুরুতে আর কি হোঁচট খেয়ে যাবা। এই জন্য এই পরীক্ষাটাকে তোমরা অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবা, এবং ইংলিশে অবশ্যই যাদের টার্গেট আছে ভালো ইউনিভার্সিটিতে পড়া বা হচ্ছে ভালো কিছু করা, অবশ্যই তোমরা ইংলিশটাতে একটু গুরুত্ব দিবা। হ্যাঁ, সামারিটা সঞ্জিদা ইসলাম সামারিটা বুঝিয়ে দেন, উইথ ক্লু উইথাউট ক্লু। আচ্ছা, রাইটিং পার্ট থেকে শুরু করলে ভালো হয়। তো সবাই একটু দ্রুত আমাদের লাইফটা শেয়ার করে দাও, আমরা এখনই ইনশাল্লাহ আমাদের পড়াশোনা স্টার্ট করব। ওকে, এই যে এইখানে টপিকগুলো রয়েছে যেটা গতকালকে দেখানো হয়েছিল যে মাল্টিপল চয়েস কোশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার, হ্যাঁ, উইথ ক্লুজ উইথাউট ক্লুজ। এরপর আমাদের ইম্পর্টেন্ট যে সাজেশনগুলো, ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো এবছরের জন্য আমরা মনে করি এবছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই প্যাসেজগুলো এখানে দেওয়া আছে, এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এগুলো তোমরা পড়বা। এইখানে যে প্যাসেজগুলো রয়েছে একটাও বাদ দিবে না ভাইয়া আপুরা। আমি কিন্তু শুরুতে বলতেছি, আমি কিন্তু তোমাকে এই সাজেশনটা দিতেছি, এর মানে এটা না যে তোমার এটা 100% আসবে, আমি এটা বলতে পারবো না, কারণ প্রশ্ন আমি তৈরি করি না, এবং এটা যারা বলে আমি তাদের বিপক্ষে অবস্থান করি, কারণ আসলে এটা আসলে বলা ঠিক না, ঠিক আছে? সব পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সবই পড়তে হবে, কিন্তু এই যে প্যাসেজগুলো রয়েছে এই প্যাসেজগুলো একটু জোর দিয়ে পড়তে হবে, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, আচ্ছা, এই যে এখানে ড্রিম পোয়েমস দ্বারা বোঝাচ্ছি যে ড্রিমের যে কবিতা দুইটা যে আছে, ঠিক আছে, সেই কবিতা দুইটা, এই দুইটা ভালোভাবে পড়বে। এটা বোধ তোমার এই একাডেমিক অ্যাডমিশন দুইটাতেই কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু কাজে লাগবে। আচ্ছা, আমরা এটা গতকালকে পড়েছিলাম, নেলসন ম্যান্ডেলা। এই কোশ্চেনগুলো আমরা সলভ করেছিলাম। ওকে, গ্রাফ চার্ট, অনেকে বলতেছে গ্রাফ চার্ট। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই সবাই যেহেতু গ্রাফ চার্টের কথা বলতেছে, আমরা গ্রাফ চার্ট দিয়েই শুরু করতে পারি। ওকে, এখানে হিউজ পরিমাণে দেওয়া আছে ভাইয়াপুরা, তোমরা এটা খুব দ্রুত এটা পড়ে নেবে। এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা তোমরা যারা পাওনি অবশ্যই তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যদি অ্যাড হয়ে যাও তাহলে আমাদের এই সাজানো যে স্লাইডটা, এই স্লাইডটা পেয়ে যাবা। এখানে প্রত্যেকটা জিনিসের অ্যান্সারগুলো দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো সেই প্যাসেজগুলোও কিন্তু এখানে দেওয়া আছে।
আচ্ছা সরি, আমি একটু সময় নিচ্ছি। গ্রাফ চার্ট এটা একদম লাস্টে আছে, তো খুঁজে একটু বের করতে হচ্ছে, একটু সময় দাও। ওকে, রায়হান বলতেছে শেয়ার ডান, জামিল শেয়ার করেছে, ধন্যবাদ ভাইয়া। তোমরা যারা শেয়ার করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মন খুলে দেওয়া। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাফ চার্ট। ওকে, দেখো ফার্স্ট অফ অল বুঝো যে এই গ্রাফ চার্টের মানেটা কি। আমাদের গ্রাফ যে জিনিসগুলো আছে, যে কোনো একটা বিষয়কে আমরা যখন ভিজুয়ালাইজ করতে চাই, কোনো একটা অনেকগুলা লট অফ ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলোকে যখন আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকেই কিন্তু আমরা একটা কিন্তু চার্ট বলি। এখন তোমাদের পরীক্ষায় এই চার্টটা কয়েকভাবে আসতে পারে। এটা হতে পারে তোমাদের বার আকারে আসতে পারে, ঠিক আছে, বা আমরা যেটাকে গ্রাফ চার্ট বলতেছি, ঠিক আছে, যে বার আকারে এমন করে থেকে এইরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে, ঠিক আছে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে এইখান থেকে তোমার কিন্তু একটা কিন্তু আসতে পারে। অথবা তোমার পাই চার্ট আসতে পারে, একটা এরকম একটা তথ্য দিয়ে দেন হচ্ছে এইখানে এটা ধরো 5% বা বিভিন্ন এরকম এক একটা থেকে তোমার হচ্ছে আসতে পারে, ঠিক আছে, পাই চার্ট। তো স্বাভাবিকভাবে এই চার্টের অনেকগুলো প্রকার আছে, এরকম গ্রাফ চার্ট আছে, তারপর হচ্ছে পাই চার্ট আছে, হ্যাঁ, আবার হচ্ছে লাইন রেখা অনেক সময় আছে, ঠিক আছে, এইরকম লাইন রেখা আর কি থাকে। কিন্তু এই লাইনটা আমাদের কিন্তু মাদ্রাসা বোর্ডে কিন্তু আসে না। আমাদের মাদ্রাসা বোর্ডে সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে আমাদের এই বার থাকে, সেই বারকে আমাদেরকে বিশ্লেষণ করতে হয়, অথবা আমাদের যে পাই থাকে সেই পাইগুলোকে আমাদের বিশ্লেষণ করতে হয়। আচ্ছা, ওকে, আমরা তাহলে বুঝলাম যে আমাদের অনেকগুলো গ্রাফ চার্ট রয়েছে, ঠিক আছে, সেগুলো থেকে আমাদেরকে সবগুলোতে ফোকাস করতে হবে না, আমাদেরকে ফোকাস রাখতে হবে আমাদের এই যে বার এবং হচ্ছে পাই, এই দুইটা জিনিস যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব। ওকে, এখন আমরা এইটা বোঝার আগে আমরা একটু দেখে আসি ওই দিক থেকে যে আসলে এখানে এই যে এটা হচ্ছে পাই চার্ট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা পাই চার্ট, অথবা এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ চার্ট। এরকম একটা গ্রাফ থাকতে পারে, অথবা আমাদের এরকম একটা পাই থাকতে পারে। তো এগুলো আমরা সলভ করব কিভাবে? দুটোই বুঝিয়ে দেবো ভাইয়াপুরা, ঠিক আছে। এখন এবং এইখানে এমন একটা টেকনিক আমি আজকে তোমাদেরকে শেখাবো, যেই টেকনিকটা তোমরা যদি ফলো করো, আশা করা যায় তোমাদের একটা কেমন হয় বলো তো, যদি একটা শিখে তোমরা যদি যতগুলো গ্রাফ চার্ট রয়েছে, এটা আমি তোমরা যারা ভালো স্টুডেন্ট এবং অনেক ভালো পড়াশোনা করো তোমাদেরকে কিন্তু আমি এইটা কিন্তু বলতেছি না। আজকে আমি এমন ফর্মুলা শেখাবো এবং এখানে আমি রেখেছি স্লাইডে যে একটা গ্রাফ চার্ট শিখে, একটা ফর্মুলা শিখে তুমি পৃথিবীর যতগুলো গ্রাফ চার্ট রয়েছে সবগুলো তুমি কভার করতে পারবা। কিন্তু ভাইয়াপুরা তোমাদের সবাইকে বলতেছি, এইটা তোমরা যারা ভালো স্টুডেন্ট বা একটু ভালো পড়াশোনা করছো পুরো 2 বছর, তোমাদের জন্য কিন্তু এই ফর্মুলাটা না, তোমাদের জন্য আলাদা কিছু এখানে আমি রেখেছি, তোমরা কিভাবে পড়বা। এটা অনলি তাদের জন্য যারা এতদিন একটু পড়াশোনা করো নাই, এখন বুঝতে পারছো যে না আসলে আমার এখন পড়াশোনা করা দরকার, তাদের জন্য সেই ফর্মুলাটা কাজে দিবে। কিন্তু তোমরা যারা রিয়েলি ব্রিলিয়ান্ট, ঠিক আছে, ফর দ্যাট পিপল, ঠিক আছে, আমার কিন্তু অন্য কিছু আমরা আজকে শিখবো, ঠিক আছে। সুতরাং তোমরা খুব দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দাও, আমরা এখনই স্টার্ট করে দেবো। ওকে, হ্যাঁ, ইয়াসির আরাফাত মাসুম ভাই বলতেছে গ্রুপে অ্যাড হবো কিভাবে। ভাইয়াপুরা তোমাদের আমাদের যে পেজ রয়েছে, পেজে তোমরা মেসেজ দাও, সেইখানে তোমাদেরকে একটা নাম্বার দেওয়া হবে, ঠিক আছে, সেই নাম্বারে তোমরা মেসেজ দিলে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে, অথবা তোমার যে পেজটা আছে পেজটাতে মেসেজ দাও, তাহলে তোমাদেরকে অ্যাড করা হবে। এবং তোমাদের মাদ্রাসার যারা আরো ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাইকে প্লিজ তোমরা শেয়ার করে দাও। আমরা শুরু করতেছি, সবাই মিলে আমরা একসাথে আজকে শিখবো। ফার্স্ট অফ অল আমাদের একটা গ্রাফ বা একটা চার্ট অথবা একটা পাই যেটাই বলি না কেন, আমাদের স্বাভাবিক অভিকর্ষণের 3টা অংশ থাকে। এবং এখানে অনেকের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, অনেকেই মনে করে যে আমাকে মনে হয় গ্রাফ চার্টটা 2 পেজ 3 পেজ 4 পেজ বা আরো বেশি লিখতে হবে। কিন্তু ভাইয়াপুরা কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, ঠিক আছে। এই যে ইন্টারমিডিয়েটে তোমরা পড়তেছো, পরীক্ষায় দিতেছো, এইখানে মনে রাখবা যে কোয়ান্টিটি, সরি, হ্যাঁ, কোয়ান্টিটি 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 ডাজন্ট ম্যাটার।
এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, কোয়ালিটি ইজ দ্য ফ্যাক্ট, কোয়ালিটি ইজ দ্য ফ্যাক্ট। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। কত বেশি লিখেছো এটা আসলে ম্যাটার করে না, তুমি কতটুকু লিখেছো কোনো সমস্যা নেই, কিন্তু সেটার কোয়ালিটিটা কেমন। সুতরাং তোমাদের কোয়ান্টিটির চাইতে বিশেষ করে এই গ্রাফ চার্টে আগে কিন্তু 20 নম্বর ছিল, কিন্তু শর্ট সিলেবাসে তোমাদের কিন্তু মোটামুটি 15 নম্বর পাবা। এই জন্য তোমাদের কোয়ালিটিটা অবশ্যই 100% মেনটেন করতে হবে, গ্রেটার দেন কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে আমি পরিমাণকে বোঝাচ্ছি, পরিমাণ কম হতে পারে। তোমার একটা গ্রাফ চার্টের স্ট্যান্ডার্ড ফর্মে যদি লেখো, ওভারঅল তুমি 1 থেকে 1.5 পেজের মধ্যে লেখো, নো প্রবলেম। 1 পেজের মধ্যে লেখো, 1.5 পেজের মধ্যে লেখো, নো প্রবলেম, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। যদি তুমি 1.5 পেজের বেশি লেখো, ঠিক আছে, তাহলে কিন্তু টিচার কিন্তু মনে করবে যে এখানে আউল ফাউল লিখে রাখছে, সে কিন্তু পড়ার টাইম নেই, পড়বে না, না পড়ে তোমাকে কিন্তু নাম্বার একটা ব্যাড বাস খেয়ে যাবে, নাম্বার কিন্তু কম পাবা। এই জন্য সবসময় মনে রাখবা যে কোয়ান্টিটি ডাজেন্ট ম্যাটার, কোয়ালিটি ইজ দ্য ফ্যাক্ট। সবাই একটু এই কথাটা তোমরা একবার লেখো তো কমেন্ট বক্সে, আমি সবার থেকে এটা জানতে চাই। এটা আমাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়, আমরা অনেক সময় কোয়ান্টিটি অনেক বেশি লিখি, 2-3 পৃষ্ঠা লিখি, এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে বলি যে মাম্মা আজকে পুরো কাঁপাই দিছি, আজকে অনেক অনেক বেশি লিখছি, কিন্তু যখন রেজাল্ট আসে ফেল, তখন আমরা বলি যে হায় হায় কি করলাম, আমরা তো অনেকগুলো লিখলাম, আমি এত 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখলাম, কিন্তু আমার নাম্বার তো দিল না। এই যে সমস্যা হয় ভাইয়া পুরা, এই সমস্যা হওয়ার মূল কারণ কিন্তু এটা, যে আমরা কোয়ান্টিটির দিকে ফোকাস করি, আমরা কোয়ালিটির দিকে ফোকাস করি না, যেই কারণে আমাদের নাম্বার ডেমোলিশ। ওকে, এই জন্য এই বিষয়টা সবসময় মাথায় রাখবা। সবাই একবার লিখো এই কথাটা যে কোয়ান্টিটি ডাজেন্ট ম্যাটার, কোয়ালিটি ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, তুমি কত বেশি পরিমাণ লিখছো এটা নট ভ্যালুড, কিন্তু তুমি যতটুকু লিখছো ততটুকু তুমি নির্ভুল এবং সুন্দরভাবে লিখছো কিনা, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। ইয়েস, তাওহিদুল ইসলাম, ধন্যবাদ ভাইয়া। কোয়ান্টিটি ডাজেন্ট ম্যাটার, কোয়ালিটি ইজ দ্য ফ্যাক্ট, এটা সারা জীবন মনে রাখবা, সামনে অ্যাডমিশন দিবা সেখানেও মনে রাখবা। ওকে, আচ্ছা, আমরা এখন আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, মেহেদি হাসান মুরাদ ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, যারা মেনশন দিতেছো তোমাদের সবাইকে ধন্যবাদ। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, আমাদের একটা গ্রাফ বা একটা চার্টে মোট 3টা অংশ থাকে। প্রথম অংশে আমাদের ইন্ট্রোডাকশন থাকতে হবে, অর্থাৎ প্রথম যে অংশটা থাকবে, আমি লাল পেনটা নিলে বেশি ভালো হয়। আচ্ছা, প্রথম যে অংশটা থাকবে, সে প্রথম অংশে কি থাকবে ভাইয়া? ইন্ট্রোডাকশন। অর্থাৎ তোমার যে গ্রাফ চার্টটা বা পাইটা যেটাই থাকবে না কেন, সেইটা তোমার অবশ্যই তার একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। এবং ইন্ট্রোডাকশনটা তুমি কোথায় পাবা? আমরা একটু পরে স্যাম্পল অ্যান্সার আমরা দেখব। সেই ইন্ট্রোডাকশন পার্টটা, এটা কিন্তু তোমার যে ওই প্রশ্ন যেটা থাকবে, সেই প্রশ্নেই কিন্তু তুমি কিন্তু খুঁজে পাবা। ওকে, তো প্রথম কথা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনটা কি? গ্রাফটা কি দেখাচ্ছে সেটি সংক্ষেপে বলা। ওভারঅল তোমার একটা সামারাইজ করতে হবে যে পুরো গ্রাফটাতে আসলে কি দেখাচ্ছে, সেখানে তোমার কিওয়ার্ডগুলো কিরকম থাকতে পারে। ঠিক আছে, যেমন তুমি এই কথাগুলো লিখতে পারো, দ্য গ্রাফ শোস লিখতে পারো, এটা একদম কমন ল্যাঙ্গুয়েজ। তুমি তো একটু এডুকেটমের স্টুডেন্ট, এডুকেটম অনলাইন মাদ্রাসা স্টুডেন্ট, তুমি কি শোস লিখবা? কখনোই না। তুমি কি লিখবা? তুমি লিখবা ইলাস্ট্রেটস। ঠিক আছে, যে দেখাচ্ছে, এই শোস, ইলাস্ট্রেট, অথবা লিখবা কি ডেপিক্টস, সেম, এগুলো সব সিনোনিমাস, অথবা প্রেজেন্টস। ঠিক আছে, যদি স্বাভাবিকভাবে হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই 3টার যে কোনো একটা কিন্তু দিতে পারো, যে দ্য গ্রাফ অথবা দ্য পাই। ঠিক আছে, অথবা দ্য লাইন বারও থাকতে পারে, যদি লাইন বার থাকে, দ্য লাইন বার শোস, অথবা দ্য লাইন বার ইলাস্ট্রেটস, অথবা দ্য লাইন বার, অথবা দ্য গ্রাফ ডেপিক্টস, অথবা প্রেজেন্টস, যে কোনো একটা দিতে পারো। আচ্ছা, এখন ওকে, ধন্যবাদ তোমরা যারা কমেন্ট করতেছো। এখন একটু কমেন্ট না করে আমি যেটা পড়াচ্ছি পড়ার দিকে ফোকাস করো, দেন যখন আমি আবার বলবো কমেন্ট করার জন্য, তখন তোমরা সেভাবে আবার কিন্তু কমেন্ট করবা। তাহলে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে তোমার স্বাভাবিকভাবে ন্যাচারাল ওয়েতে যখন তোমার কোনো একটা গ্রাফ থাকবে, সেই ক্ষেত্রে তুমি এই 3-4টা শব্দ কিন্তু তুমি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারো। শোস, ইলাস্ট্রেট, ডেপিক্টস, প্রেজেন্টস, সবগুলোই কিন্তু সিনোনিমাস, অর্থাৎ দেখাচ্ছে বা প্রেজেন্ট করতেছে। ওকে, এখন তোমাকে এমন কিছু একটা দিল যেটা একটু কম্পারিজন টাইপের, অর্থাৎ তুলনামূলক। যেমন তোমার বললো যে ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ, ঠিক আছে, 2010 সাল এবং 2020 সাল, ঠিক আছে, বা 2025 সাল বর্তমান সময়ে, ঠিক আছে, ওই সময়ে কেমন ছিল এবং এই সময়ে কেমন ছিল, দুইটার যে ভ্যালু, সেই ভ্যালুগুলো তোমাকে দিয়ে বললো যে এটাকে একটা কম্পেয়ার করে দেখো, এটাকে কম্পারিজন করে সেটা তুমি একটা চার্টে তোমাকে দেখাইতে হলো, সেইটাকে তুমি করবা। তখন সেই ক্ষেত্রে তুমি কি লিখবা? সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই কম্পেয়ার শব্দটা লিখতে পারো। আচ্ছা, এটা তো লিখলা। এখন
যেখানেই সেটা চার্ট হোক, সেটা পাই হোক, যাই হোক না কেন, সেখানে কিন্তু কিছু ডেটা থাকবে। সেখানে কি থাকবে? কিছু ডেটা থাকবে। আচ্ছা, তোমরা আইসিটিতে হাসান হাবিব ভাইয়া কি বুঝতেছো না? কোন জায়গায় বুঝতেছো না? টু দা পয়েন্টে বলবা, ঠিক আছে? সাবিকুন্নাহার বেলি ভাইয়া আমরা আসবো, রিয়ানঞ্জেও আসবো, ঠিক আছে? তোমরা কে কোন জায়গায় যদি না বুঝো, তারেক ভাইয়া কোন জায়গায় বুঝতেছো না, টু দা পয়েন্টে বলো। আর যদি এগুলো আসলে অনেক কঠিন তেমন কথা বলতেছে না, এগুলো বুঝার কথা, ঠিক আছে? কিন্তু তবুও যদি কিছু না বুঝো ভাইয়া পুরা, তাহলে তোমার টু দা পয়েন্টে বলবা তারেক ভাইয়া, বুঝছো? আর হাসান হাবিব কোন জায়গায় বুঝতেছো না, টু দা পয়েন্টে তুমি বলবা। আমি আরেকবার একদম সহজভাবে বুঝাচ্ছি, ঠিক আছে? এবং অযথা কেউ কমেন্ট না করে তোমরা হচ্ছে ক্লাসের দিকে ফোকাস করো, এবং যখন আমি হচ্ছে মোবাইলের দিকে তাকাবো বা কমেন্ট করতে বলবো তখন তোমরা কমেন্ট করবে, ওকে? শুধু শুধু এখানে পড়াশোনা যেহেতু করতে আসছো, অযথা কমেন্টের দিকে না করাই ভালো, ঠিক আছে? যেহেতু তুমি অনলাইনে আছো, তার মানে হচ্ছে তোমার একটু সমস্যা আছে। তুমি ক্লাসটাতে যেহেতু করতে এসেছো, তার মানে 100% তুমি অর্থাৎ তুমি হচ্ছে পড়ার জন্য এসেছো, সুতরাং অন্য কোনো কমেন্ট না করাই ভালো। আচ্ছা, খাদিজাতুল কুবরা ভাইয়া এই কালারটাই আসলে আমাদের লাইটিং সেটআপের সাথে ভালো যায়, ঠিক আছে? ওই অন্য কালার ব্যবহার করলে আসলে দেখা যাবে না ঠিক মতো। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের ফার্স্ট যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা হবে সেটা আমাদের এমন হবে, দ্য গ্রাফ শোস। আমরা একটু পরে এক্সাম্পল দিলে একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো, ওকে? এই পিরান সাহা, মোহাম্মদ পিরান সাহা ভাইয়া, কোনো টেনশন নাই, আমাকে ইন্ডিভিজুয়ালি তুমি মেসেজ দিবা, কোনো সমস্যা নেই। আমরা এডুকেটম অনলাইন মাদ্রাসা তোমাদের পাশে আছি, ক্লাসটা করো মনোযোগ দিয়ে, দেখো, ওকে? দ্য গ্রাফ শোস, এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এরপরে নিশ্চিত কিছু একটা ডেটা থাকবে, ডেটা অ্যাবাউট যদি কোনো ডেটা থাকে, অথবা একটা ট্রেন্ড বুঝাচ্ছে, বা যে কোনো একটা যে আগের সময়ে হচ্ছে এল্ডারলি পিপল যারা ছিল, বা হচ্ছে বয়োবৃদ্ধ মানুষ যারা ছিল, তাদের যে মানসিকতা, বর্তমান মানসিকতা দুইটা কি সেম না? তখনকার মানসিকতা ছিল সবাই হচ্ছে মাঠে ঘাটে খেলাধুলা করতো, আর এখনকার সময় কি করতেছে মানুষজন বলতো? এখন কিন্তু পোলাপাইন তারা কিন্তু মাঠের থেকে তারা কিন্তু ঘরের ভিতরে মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি এসবে কিন্তু অভ্যস্ত। এই যে একটা প্রচলন, ঠিক আছে, তখনকার আর বর্তমান, এটা একটা তোমাকে গ্রাফ চার্ট দিচ্ছে। তখন তুমি সেক্ষেত্রে লিখতে পারো কি, দ্য ট্রেন্ড অফ, ঠিক আছে, দ্য ট্রেন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝার যে ট্রেন্ড, ঠিক আছে, এইটা। অথবা কোন একটা তোমাকে নাম্বার দিয়ে বলতেছে যে এই নাম্বারটা বিষয়ে তুমি আর কি গ্রাফ চার্টটা দেওয়া হয়েছে, তখন সেই ক্ষেত্রে লিখবা হচ্ছে দ্য নাম্বার অফ, ঠিক আছে, অথবা পার্সেন্টেজ অফ, ঠিক আছে? যে তখন কি ধরো একটা এমন একটা গ্রাফ চার্ট থাকলো যেখানে তোমার নাম্বার টাইপের কিছু একটা, যে 2012 সালে তখন আমাদের রিজার্ভ যেটা ছিল, ঠিক আছে, সেই রিজার্ভটা আমাদের ছিল হচ্ছে একদম ডাউন। ধরো রিজার্ভের মধ্যে শিক্ষা খাতে আমাদের ব্যয় করা হয়তো ধরো অ্যাপ্রক্সিমেটলি 40%, কিন্তু বর্তমানে 2025 সালে এসে সেটা ধরো 60%। এই যে দুইটার মাঝে যে কম্পারিজন পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ টাইপের থাকলে এই তোমরা পার্সেন্টেজ দিতে পারবা, যে পার্সেন্টেজ ওভার দ্য পিরিয়ড অফ, এই যে ফ্রম, এইখানে যেই সালটা হবে, যদি তোমার যেখানেই পাই থাকুক চার্ট থাকুক, ঠিক আছে, পাই থাকুক না ভাইয়া, ফ্লো চার্টে অবশ্যই তোমাদেরকে শিরোনাম দিতে হবে। আচ্ছা, এই দেখো এখানে এক্স আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে এক্স দ্বারা কি বোঝাচ্ছে? এক্স দ্বারা বোঝাচ্ছি অবশ্যই তোমার পাই থাকুক আর চার্ট থাকুক, মানে গ্রাফ থাকুক, সেখানে কিন্তু তোমার দুইটা সাল থাকবে, একটা স্টার্টিং সাল, ঠিক আছে, আর একটা হচ্ছে এন্ডিং সাল। এই যে স্টার্টিং যেটা আছে, স্টার্টিং সালটা লিখবা, ঠিক আছে, স্টার্টিং সালটা লিখবা, ঠিক আছে? আর হচ্ছে এই যে 2 এর পরে তোমার এন্ডিং সালটা লিখবা। আচ্ছা, স্টার্টিং যে সালটা আছে সেটা লিখবা, যে ফ্রম 2010 হলে 2010, 2012 হলে 2012, যেটা হবে, ঠিক আছে, টু আচ্ছা, এইখানে ওয়াই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যেই সালটা তোমার হবে, অর্থাৎ এটা স্টার্টিং সাল, অর্থাৎ যেই সালটা শুরু হবে, এবং এটা হচ্ছে তোমার এন্ডিং সাল, অর্থাৎ যেই লাস্ট যে সময়টা, ঠিক আছে, এইটা। এই এখন নোমান ভাইয়ের মতো আমাকেও কিন্তু দুষ্টু শব্দটা উচ্চারণ করতে হচ্ছে, ঠিক আছে? এসব কি বলো, এসব কথা বাদ দাও। এটা কে? রহমান প্রধান ভাইয়া, এসব কথা বলতে হয় না, ওকে? তাহলে এইটা গেল একটা, ঠিক আছে? ইন টার্মস অফ, তোমরা এইটাকে আরো স্পেসিফিক করে বলতে পারো, যে ইন টার্মস অফ অথবা অ্যাকর্ডিং টু। তাহলে আমাদের ইন্ট্রোডাক্টরি যে সেন্টেন্সটা থাকতেছে,
এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটাতে আমাদের টোটাল 3টে বিষয় কিন্তু চলে আসতেছে, এই পুরোটাই মুখস্থ করে ফেলবা। তোমরা যারা আছো একটু মুখস্থ করতে চাও অবশ্যই তোমরা এটা মুখস্থ করে ফেলবা। কি কি আসতেছে? সর্বপ্রথম তোমার ধরো যে কোনো একটা চার্ট থাকলো, ঠিক আছে, সেই চার্টটাতে তোমার প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেটা গ্রাফ, এইখান থেকে একটা নিলা যে শোস, ঠিক আছে, শোস দ্য ট্রেন্ড অফ, এইটা সেকেন্ডে দিলা ট্রেন্ড অফ, ঠিক আছে। এরপরে তোমার এই সময়টা দিলা, সময়, ঠিক আছে, যে পিরিয়ড অফ ফ্রম, এরপরে তোমার এই সময়টা তুমি উল্লেখ করে দিলা, উল্লেখ করে দেওয়ার পরে ব্যাস এই 3টে জিনিস। প্রথম যেটা থাকলো সেটা হচ্ছে মানে কি আছে পুরাটাতে, জিনিসটাতে কি আছে, পুরা যে তোমার এই চার্টটা আছে বা পুরা পাইটা আছে, এই পুরা পাইটাতে কি আছে এই জিনিসটা সর্বপ্রথম তোমার কিন্তু এই যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা আছে এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটাতে চলে আসতেছে, ঠিক আছে। এবং কিসের ব্যাপারে, কিসের ব্যাপারে তুমি বলতেছো, এবং তোমার টাইম ফ্রেমটাও কিন্তু চলে আসতেছে, ব্যাপারে এবং টাইম ফ্রেম। আচ্ছা, ইংলিশে লিখি টাইম ফ্রেম, টাইম ফ্রেম। এই 3টা কিন্তু তোমার যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা আছে এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটাতে চলে আসতেছে। সবাই একটু বলো তো তোমরা কি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটাতে কি লিখবা এটা বুঝছো কিনা? ভাইয়াপুরা সবাই একটু দ্রুত কমেন্ট করো যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে আমরা কি লিখবো, এটা তোমরা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা, একটু দ্রুত রেসপন্স করো। এরপরে আমি আরেকবার সামারাইজ করব, একটু দ্রুত বলো। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তোমরা বুঝছো কিনা? আর তোমরা যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো সাবধান হয়ে যাও, আমাদের নোমান ভাইয়া কিন্তু ক্লাস দেখতেছে, তার মতো তোমরা কিন্তু দুষ্ট হয়ে যাবে তার কথা অনুযায়ী, ঠিক আছে। একটু বলো তোমরা এটা বুঝছো কিনা। আমরা হ্যাঁ, পূজা রোজা প্রমি বুঝছে, ওকে। পিরান সাহা ভাইয়া বুঝো নাই তুমি? ডার্ক ডার্ক কি নাম এটা, ডার্ক এনিমি, কই গেল নামটাই তো বুঝলাম না। আচ্ছা, সানিয়া তাবাসসুম বুঝেছে। জাতির পিচ্ছি ভাইয়া, এই ভাইয়া তুমি বুঝো নাই? ওকে, আচ্ছা, সাবিকুন নাহার বেলি বুঝেছে। আচ্ছা, ওকে, আমি আরেকবার একটা গ্লান্স আমি সামারাইজ করব, এইটা যেহেতু তোমাদের কাছে থেকে যাবে এই কারণে আমি এখানে তেমন বেশি লিখবো না, শুধুমাত্র ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেই বিষয়টাই আমি কিন্তু এখানে লিখবো, এটা তোমাদের কাছে লেখা সহ থেকে যাবে। ফার্স্ট অফ অল আমি 1 মিনিটের মধ্যে আমি এটাকে সামারাইজ করব, তোমরা একটু ক্লিয়ার করে দেখো। আমাদের গ্রাফ চার্টে সর্বপ্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা আমি শুরু করব কিভাবে, যদি আমার গ্রাফ থাকে তাহলে সেই ক্ষেত্রে গ্রাফ, যদি গ্রাফ না থাকে পাই থাকে তাহলে সেই ক্ষেত্রে পাই। এরপরে এইখানে যে 5টা যে শব্দ রয়েছে এই 5টা শব্দ থেকে যে কোনো একটা নিবা, এখান থেকে তুমি যে কোনো একটা নিলেই মোটামুটি হয়ে যাবে। হয়তো বা তুমি শোস নিতে পারো, অথবা ইলাস্ট্রেট নিতে পারো, অথবা ডিপিক্টস নিতে পারো, অথবা প্রেজেন্টস নিতে পারো, অথবা কম্পেয়ার্স নিতে পারো, যে কোনো একটা শব্দ নিবা। তাহলে প্রথম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কি হইলো, যদি গ্রাফ থাকে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, এক গেল। তারপরে তুমি যেটা দিবা ডেটা অ্যাবাউট, এইখান থেকে যে কোনো একটা নিবা, ডেটা অ্যাবাউট দিতে পারো, দ্য ট্রেন্ড অফ নিতে পারো, দ্য নাম্বার অফ নিতে পারো, দ্য পার্সেন্টেজ অফ নিতে পারো, ঠিক আছে। এই যে এই লাইন থেকে যে কোনো একটা, তাহলে তোমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের সেকেন্ড পার্ট আসলো। প্রথম পার্টে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, ধরো আমি ট্রেন্ড অফটা আর কি উল্লেখ করতে চাচ্ছি, দ্য গ্রাফ বা দ্য পাই ইলাস্ট্রেটস দ্য ট্রেন্ড অফ, ঠিক আছে। দ্য পার্সেন্টেজ অফ কিসের, ওইটা তুমি তোমার যে চার্টটা থাকবে, ধরো ইন্টারনেট ইউজার, এখন এই যে এখানে তো অফ আছে, এই অফটার পরে কি লিখবা বলো তো। ধরো তোমার একটা প্যারাগ্রাফ আসছে ইন্টারনেট ইউজার নিয়ে আর কি, যে ইন্টারনেট ইউজার, তাহলে তুমি এখানে কি লিখে দেবে, অফ ইন্টারনেট ইউজার, ইন্টারনেট ইউজার, ইউজার্স ইন বাংলাদেশ। ধরো তোমার ইন্টারনেট ইউজার নিয়ে বাংলাদেশে প্যারাগ্রাফটা আসছে, তুমি এটা লিখলা, তাহলে কি হইলো, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য ট্রেন্ড অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। এরপরে তুমি টাইম ফ্রেমটা লিখবা,
ওভার দ্য পিরিয়ড অফ লিখতে পারো, অথবা ফ্রম এক্স টু ওয়াই লিখতে পারো, ঠিক আছে, অথবা এখানে আসলে একটা হবে ইন টার্মস অফ লিখতে পারো, অথবা অ্যাকর্ডিং টু লিখতে পারো। তাহলে এখানে কি ধরো আমি ওভার দ্য পিরিয়ড লিখবো অফ, তাহলে ওভার দ্য পিরিয়ড অফ, এখন ওইটা কিন্তু তোমার চার্টে দেওয়া থাকবে কত সাল থেকে কত সাল, কত সাল থেকে কত সাল যদি হয়, ধরো আমি 2010 সাল থেকে আমি হচ্ছে 2025 সাল ধরবো, 2010 থেকে 2025, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। আশা করি তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার। আমরা একটু পরে এক্সাম্পলে আমরা একদম আরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবো। যেমন তোমাদেরকে যদি আমি একদম রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাই, ঠিক আছে, এই যে ধরো এখানে একটা কিন্তু বার আমরা কিন্তু দেখতে পারতেছি, তোমরা সবাই দেখতে পারতেছো কিনা একটু জানাও তো। দেখো এইখানে কি আছে, এইটা কিন্তু আমাদের প্যারাগ্রাফের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটা সাজেশন কিন্তু দিয়েছিলাম যে পপুলেশন লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, বাংলাদেশের যে এই যে পভার্টি লাইন বা হচ্ছে দরিদ্র, এই দরিদ্রের নিচে দরিদ্র মানুষজন যারা আছে তাদের একটা পার্সেন্টেজ কিন্তু এখানে 2010 সাল থেকে মোটামুটি 2022 সাল পর্যন্ত এটা কিন্তু দেওয়া হয়েছে। এখন তোমাকে যদি আমি ওই আমাদের আগের যে ফর্মুলাটা, এই ফর্মুলা অনুযায়ী তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা এইটার আর কি লিখবা, সর্বপ্রথম দ্য গ্রাফ শোস অথবা ইলাস্ট্রেট এখান থেকে, ঠিক আছে, তারপরে হচ্ছে দ্য ডেটা দ্য ট্রেন্ড অফ, ঠিক আছে, তারপরে হচ্ছে টাইম ফ্রেম, তিনটে বিষয় আসবে। প্রথম হচ্ছে আমাদের মানে হেডলাইনটা দিবা, তারপরে কি নিয়ে সেটা, এবং লাস্ট ওয়ান টাইম ফ্রেম। তাহলে এটা যদি তোমাদেরকে আমি লিখতে বলি, তাহলে আমরা এটা যদি রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে এখান থেকে তোমরা একটু কমেন্টে লেখার চেষ্টা করো তো। দেখো এই যে রিয়েল এক্সাম্পল একদম ধরে ধরে বুঝাচ্ছি যে দ্য গিভেন বার, যেহেতু এটা বার দিছে এই কারণে কিন্তু এখানে আমরা বার দিছি। বার না থাকলে কিন্তু তোমার যদি পাই থাকতো তাহলে সেগুলো পাই দিতাম। পাই চার্ট বা বার চার্ট যেহেতু, এই যে ইলাস্ট্রেটস দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, এই অংশটা কিন্তু তোমার কোশ্চেনের মধ্যেই দেওয়া থাকবে। আমার এই যে গ্রাফ চার্ট যেটা রয়েছে এটা কিন্তু কোশ্চেনই তোমার কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে বের করবা যে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ। আচ্ছা, এই যে আমার দ্বিতীয় অংশ শেষ। এখন এই যে টাইম ফ্রেম, যে ওভার দ্য পিরিয়ড ফ্রম 2010 টু 2022, তাহলে কিন্তু আমার কিন্তু দেখো মোটামুটি আমার ইন্ট্রোডাক্টরি যে সেন্টেন্সটা রয়েছে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা যে রয়েছে, এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কিন্তু ওভারঅল আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন তুমি এটা দ্য ডেটা প্রেজেন্টেড ইন মিলিয়নস, এই যে এটা আর কি তোমার অতিরিক্ত, যেহেতু আমাদের এই যে আছে যেটা আর কি দেওয়া, এটা যেহেতু আমাদের এই যে মিলিয়ন ঘরে দেওয়া রয়েছে, এটা কিন্তু সবসময় থাকবে না, যেহেতু এটা ছিল এটাকে আমি একটু ইন্ডিকেট করে দিয়েছিলাম যে দ্য ডেটা ইজ প্রেজেন্টেড ইন মিলিয়নস, এটা আসলে সবসময় থাকবে না, ইটস নট নেসেসারি এভরি টাইম দিস ওয়ান ইজ হেল্ড, ঠিক আছে। কিন্তু তোমার এই যে এতটুকু তুমি যদি না পারো, আজকে আমার এই ক্লাসটা করার পরে যদি তুমি না পারো, তাহলে আসলে আমার কিছু করার নাই। এখন তোমরা বলো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা বুঝছো কি না, কারণ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বুঝছো মানে হচ্ছে তুমি অলরেডি তুমি মোটামুটি 15 নাম্বারের মধ্যে 5 নাম্বার পেয়ে গেছো। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েছো মানে 5 নাম্বার দিয়ে দিয়েছো। এই নুসরাত জাহান মিম ভাইয়া, এইভাবে যদি তুমি লেখো, আমি যেটা বর্তমান লেখাচ্ছি এইভাবে যদি লেখো, তুমি 15-এর মধ্যে আউট অফ 15 তুমি মোটামুটি 10 প্লাস আশা করতে পারো। 12 তো 10 থেকে 12 এই নাম্বার তুমি পাবা 100%। যদি তোমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা ঠিক থাকে, তাহলে কিন্তু এখানে তোমার কিন্তু যদি লজিক্যাল ওয়েতে নাম্বার দেয় টিচার, তাহলে কিন্তু তোমার মোটামুটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা যদি ভালোভাবে লিখতে পারো, এখানে কিন্তু তোমার কিন্তু 3টা পার্ট বললাম না, তোমার ইন্ট্রোডাকশন, বডি এবং লাস্ট হচ্ছে কনক্লুশন। তুমি প্রথম পার্টটা যদি লেখো, তোমাকে এখানে তো 3, 4, 4, 5 তো দিবেই ভালোভাবে। এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে তোমরা কিন্তু পেয়ে যাবা। দ্য গ্রাফ চার্ট লিখে শুরু করলে হবে না? হ্যাঁ হবে, তোমার সবসময় বললাম না, গ্রাফ চার্ট যদি না আসে, তোমার যদি পাই চার্ট আসে, তাহলে তো গ্রাফ চার্ট দিলে তোমার তো মানে শুরুতেই ব্যাট ব্যাস খেয়ে গেলা। এই ভাইয়েরা সবাই বলো তো এটা বুঝছো কিনা? হ্যাঁ, ভেরি গুড। তাসফিয়া সুলতানা, ধন্যবাদ আপু। তুমি কি লিখেছো? দ্য বার চার্ট শোস আস দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ ফ্রম 2010 টু 2022। ধন্যবাদ। কিন্তু এই যে শোস আসটা দিছো না, এটা আসলে দেওয়ার দরকার হয় না, ঠিক আছে। আসটা তুমি স্কিপ করতে পারো।
আমাদেরকে এগুলো আসলে মানে ট্র্যাডিশনাল ইংলিশে আর কি সেভাবে হইতো, কিন্তু বর্তমান তো একটু মডার্ন, তো এই জন্য এই বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আর কি না বলাইটাই বেস্ট। ওকে, সাবিকুন নাহার বেলি অবশ্যই পাওয়া ভাইয়া। তাহলে আমরা ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু বুঝে ফেললাম, ধন্যবাদ। আমাদের এটা এইভাবেই থাকবে, তোমরা এটা সুন্দরভাবে ক্লাস শেষে দেখে নিবা। আচ্ছা, প্রথম পার্ট শেষ। সেকেন্ড, দেখো এইখানে আমাদের দ্বিতীয় পার্টে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ওভারভিউ। কি লিখতে হবে? ওভারভিউ। এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে না, সরি এটা তোমাদেরকে লিখতে হবে না, মানে হচ্ছে এটা পার্ট অংশে থাকবে আর কি। প্রথম যে অংশটা সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, এই পার্টে আমাদের পুরাটার ওভারভিউ আসবে, অর্থাৎ পুরা গ্রাফটাতে আসলে কি বলা হচ্ছে এই জিনিসটা থাকবে। এখানে কি থাকবে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন্ড বা প্যাটার্ন তুলে ধরা, নো স্পেসিফিক ডেটা, মোবাইল নাম্বার হেয়ার। এই যে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভালোভাবে, যে আমাদের দ্বিতীয় যে ওভারভিউ পার্টটা থাকবে, আমরা কি করি, প্রথমে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা দেওয়ার পরে আমরা সেকেন্ড যে সেকেন্ড স্টেপে লিখি যে ধরো এই যে এটা যদি বলি যে 2010 সালে এত পার্সেন্ট ছিল, 2012 সালে এটা একটু ডিক্রিজ হয়েছে, হ্যাঁ 2016 সালে আবার এটা বাড়ছে। এই কারণে কিন্তু আমরা কিন্তু নাম্বারগুলো কিন্তু প্রপারলি পাই না। তো আমাদের প্রথম কাজ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের পরে আমাদের সেকেন্ড যে অংশটা থাকবে, এই জাহিদ হাসান ভাইয়া পেজ থেকে তো সাজেশন দিয়েছি, আর এখন ক্লাসটা করো, এবং ক্লাসে আমি তো আরো সাজেশন দিচ্ছি, এবং আজকে রাতে তোমাদেরকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেখান থেকে আবারও মিনিমাইজ করার চেষ্টা করবো, এবং মিনিমাইজ করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদিও পার্সোনালি আমি সাজেশনকে বিশ্বাস করি না, এবং সাজেশন যারা ফলো করে তাদেরকেও আসলে আমার এটা আসলে ঠিক না, ঠিক আছে। সাজেশন তুমি সবই পড়বা, সাজেশন যেগুলো পাবা সেগুলো একটু বেশি পড়বা, ঠিক আছে। আজকে রাতে তোমাদেরকে আবারও সাজেশন ওইটাকে মিনিমাইজ করে দেওয়া হবে। নো টেনশন, এডুকেটর মাদ্রাসা তোমাদের পাশে রয়েছে, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। ওকে, তাহলে যেটা বললাম যে আমাদের ওভারভিউ পার্ট যেটা থাকবে বা সেকেন্ড অংশ যেটা থাকবে, এই সেকেন্ড অংশে অবশ্যই এইখানে কোনো স্পেসিফিক ডাটা তুমি উল্লেখ করতে পারবে না, যে 2014 সালে এত পরিমাণে ছিল, মানে স্পেসিফিক ডাটা তুমি উল্লেখ করতে পারবে না। তাহলে কে উল্লেখ করবা? তুমি যেটা উল্লেখ করবা শুরুতেই কিওয়ার্ড যেটা লিখবা, এই যে কানেক্টর, এটা তুমি ব্যবহার করতে পারো শুরুতেই, ঠিক আছে। ওভারঅল, অথবা ইন জেনারেল, অথবা ইট ইজ ক্লিয়ার দ্যাট, ঠিক আছে। এই যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এই তিনটা থেকে যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, হয় ওভারঅল, অথবা ইন জেনারেল, অথবা ইট ইজ ক্লিয়ার দ্যাট, ঠিক আছে। অথবা তুমি কি দিতে পারো, দ্য মোস্ট নোটিসেবল ট্রেন্ড ইজ, দ্য মোস্ট নোটিসেবল ট্রেন্ড ইজ, যে এখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে যে গ্রাফ চার্টটা দিয়েছে এই গ্রাফ চার্টটা থেকে তুমি কি বুঝেছো। হ্যাঁ, গোলাম রাব্বানি ভাইয়া ধন্যবাদ, ভেরি গুড। আচ্ছা, ইলাস্ট্রেটস, গুড। সবাই ক্লাসে বেশি একটু মনোযোগ দাও। আচ্ছা, তাহলে এই যে দ্বিতীয় পার্টে তোমার এই অংশটা থাকবে, হয় ওভারঅল দিয়ে শুরু করবা, অথবা ইন জেনারেল, অথবা ইট ইজ ক্লিয়ার দ্যাট, অথবা দ্য মোস্ট নোটিসেবল ট্রেন্ড ইজ। অর্থাৎ এখানে তোমার পুরো গ্রাফ বা চার্টটার, হ্যাঁ ভাইয়া পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে। যে মূল যে বিষয়টা, সেই মূল বিষয়টা তোমরা এখানে তুলে ধরবা। পুরো গ্রাফের মূল যে ফোকাসড যে পয়েন্টটা আছে, সেই ফোকাসড পয়েন্টটা এই জায়গাতে তুলে ধরতে হবে, ঠিক আছে। এইটা দিবা যে ওভারঅল, ইন জেনারেল, ইট ইজ ক্লিয়ার দ্যাট, অথবা দ্য মোস্ট নোটিসেবল ট্রেন্ড ইজ। এইটা দেওয়ার পরে হ্যাঁ ওইটা তো তুমি লিখবা, যেমন আমাদের একটু পরে আমরা এক্সাম্পলে যাব, ঠিক আছে। নোটিসেবল যে বিষয়টা, ধরো ইন্টারনেট ইউজ যার সম্পর্কে বলা হচ্ছে, তো ইন্টারনেট ইউজ এটা কি বাড়তেছে নাকি কমতেছে, এই বিষয়টা দিবা, বা এটা আমাদের জন্য আতঙ্কজনক কিনা বা আশঙ্কাজনক কিনা, এই বিষয়টা এখানে উল্লেখ। হ্যাঁ ভাইয়া, গ্রাফ চার্ট শর্টে দেওয়া হয়েছে, হ্যাঁ এটা থাকবে। ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা করো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা লিখবা, যে এখন তো তুমি তো এখানে ফোকাসড পয়েন্টটা তো লিখে দিলা, দেওয়ার পরে সেকেন্ড যে ফেজ বা সেকেন্ড যে পর্যায়ে, সেখানে তুমি লিখবা যে দেয়ার ওয়াজ আ সিগনিফিকেন্ট রাইস। যদি বৃদ্ধি হয় তাহলে রাইস, ঠিক আছে। আর যদি ডাউন হয় তাহলে সেক্ষেত্রে ফল। আর যদি রিমাইন্ড স্টেডি, অর্থাৎ যদি স্থির থাকে, অর্থাৎ এমন একটা তোমাকে গ্রাফ চার্ট দিলো, সেইখানে কোনো ধরনের কি হয় নাই, মানে রাইস ফল হয় নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি কি লিখবা, যে রিমাইন্ড স্টেডি। অথবা উঠানামা করছে, এমন একটা তোমাকে গ্রাফ দিয়েছে যেই গ্রাফটা একটু উঠানামা করেছে, তাহলে সেই ক্ষেত্রে কি দিবা, ফ্লাকচুয়েট স্লাইটলি, ফ্লাকচুয়েটেড স্লাইটলি, যে এটা একটু উঠানামা করেছে। ক্লিয়ার? এখানে ওভারভিউটা দিবা। আমরা একটু চলো এক্সাম্পল, একদম রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। দেখো এই যে এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা দেখতেছি 2010 সালে এটা কিন্তু মোটামুটি ছিল, আবার 2014 সালে এটা কমে গেছে, 30 মিলিয়নে আসছে, হ্যাঁ আবার 2018 সালে আরো কমছে, আবার হুট করে 2020 সালে বাড়ছে,
দেন হচ্ছে 2022 সালে এসে একবারে ডাউনে এসেছে। তাহলে আমরা একটা কিন্তু ফ্লাকচুয়েটেড একটা পর্যায়ে কিন্তু দেখতে পারতেছি। ওকে, আচ্ছা দেখো এখানে ওভারঅল কি দিয়েছে, ওভারঅল দ্য নাম্বার অফ পিপল বিলো দ্য পভার্টি লাইন। এই যে এটা কিন্তু তোমার কোশ্চেনে কিন্তু পাবা, এইখানকার মূল ফোকাস পয়েন্ট কিন্তু এইটা। ওকে, যে ওভারঅল দ্য নাম্বার অফ পিপল বিলো দ্য পভার্টি লাইন, এই যে ডিক্লাইন্ড, যেটা বললাম যে ডিক্লাইন্ড গ্রাজুয়ালি ওভার দ্য ইয়ার্স, যে কয়েক বছর ধরে এটা কিন্তু ডিক্লার্স করছে। দেখো এই যে ডিক্লার্স, যে ডিক্লাইন্ড অর্থাৎ এই যে এখান থেকে নিচে নামছে, আবারও নিচে নামছে, ঠিক আছে, আবার এখান থেকে উঠছে। তো এখানকার ফোকাস পয়েন্ট কিন্তু এইটা, মেইন যে পয়েন্টটা, যে 2010 থেকে এটা ক্রমাগত 2018 সাল পর্যন্ত মানে কমতেছিল। তো সেটাই বলতেছে যে ওভারঅল দ্য নাম্বার অফ পিপল বিলো দ্য পভার্টি লাইন, এই যে ডিক্লাইন্ড, এটা কমতেছিল গ্রাজুয়ালি, ধারাবাহিকভাবে, ওভার দ্য ইয়ার্স, কয়েক বছর ধরে, যেটা আমরা দেখলাম যে কয়েক বছর ধরে এটা কি কমতেছে। যে ডিসপাইট আ স্লাইট ইনক্রিজেস, হঠাৎ করে আবার কি হয়েছে, এটা ইনক্রিজেস হয়েছে 2020 সালে। এটা কিন্তু এখানকার মূল কিন্তু ফোকাস পয়েন্ট, যে 2018 সালে এসে এটা পর্যন্ত এটা ধারাবাহিকভাবে কমতেছিল, কিন্তু 2020 সালে এসে এটা আবার কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। ওকে, দ্য হাইয়েস্ট নাম্বার ওয়াজ রেকর্ডেড ইন 2010 while the lowest was 2022, যে যখন সর্বোচ্চ পর্যায়ে ছিল, রেকর্ড করা হয়েছিল কত সালে, 2010 সালে, যেই অবস্থায় 2022 সালে আমার কি ওই যে রেকর্ডটা সেটা আর কি কম ছিল। একবার ওভারঅল কিন্তু মোটামুটি সবগুলো কিন্তু চলে এসেছে। তাহলে আমরা বুঝলাম যে তাসফিয়া সুলতানা, আচ্ছা আমরা কি এটা বুঝলাম যে আমাদের মোটামুটি এই যে ওভারঅল যে বিষয়টা আছে বা মূল যে বিষয়টা রয়েছে, ওভারভিউ আমাদের কি থাকবে, ওভারভিউয়ে আমাদের ইন টোটাল পুরা গ্রাফ বা সামারিটা যেটা আছে, এই সামারিটা যেটা আছে সেইখান থেকে আমরা ওভারঅল কি বুঝলাম, ওইখান থেকে টোটালটাতে কি বুঝাচ্ছে, ঠিক আছে, এর পুরো একটা সাম আপ আমাদেরকে লিখতে হবে। তোমরা কি এই ওভারঅল বিষয়টা ক্লিয়ার বুঝছো কিনা, সবাই একটু বলো তো ভাইয়া পুরা, সবাই একটু কমেন্টে বলো তোমরা ওভারঅল বিষয়টা বুঝছো কিনা, মানে এই যে আমাদের সেকেন্ড যে পর্যায়টা ওভারভিউ, সবাই একটু বলো ওভারভিউটা বুঝছো কিনা। হ্যাঁ নাসিম আবরার ভাইয়া প্রত্যেকটা পয়েন্টের এক্সাম্পল দেখাচ্ছি, হ্যাঁ বুঝাবো। আচ্ছা ওভারভিউটা আমি এট আ গ্লান্স আবার একবার আমি বুঝাচ্ছি। ওকে, সেকেন্ড আমাদের হচ্ছে ওভারভিউ পার্টে আমরা সেই জিনিসটাই লিখবো যেটা আমাদের টোটাল যে গ্রাফ বা চার্টটা রয়েছে, এই চার্টটা থেকে আমরা আসলে কি বুঝেছি, এই জিনিসটা আমাদেরকে 2-3 লাইনের মধ্যে এটা লিখতে হবে। অর্থাৎ টোটাল যে চার্টটা রয়েছে বা গ্রাফটা রয়েছে, এখান থেকে আমি আসলে কি বুঝাচ্ছি। হ্যাঁ ভাইয়া সিফাতুল্লাহ খান, জি ভাইয়া প্যারা আকারে লিখতে পারবা, প্যারাফ্রেজ করে লিখতে পারবা, নো প্রবলেম। ওকে, তাহলে ওভারভিউয়ে যেটা থাকবে টোটাল ওই গ্রাফ থেকে আমি আসলে কি বুঝাচ্ছি, কি বুঝতে পারতেছি, আমার বুঝটাকে জাস্ট একটু সাজিয়ে লিখতে হবে। তো সেটা লেখার জন্য আমরা কি করতে পারি, কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। প্রথম যে ওয়ার্ডটা ব্যবহার করবে সেটা হচ্ছে ওভারঅল ব্যবহার করতে ইচ্ছা করতেছে না, আর একটু তুমি অ্যাডভান্স, তাহলে তুমি ইন জেনারেল ব্যবহার করতে পারো, অথবা ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা ব্যবহার করতে পারো, ঠিক আছে, অথবা দ্য মোস্ট নোটিসেবল ট্রেন্ড ইজ এইটা ব্যবহার করতে পারো। এইটা দেওয়ার পরে তুমি তোমার কোশ্চেনে কিন্তু থাকবে যে আসলে ওইটা কি বিষয়ে, যেই বিষয়ে ধরো আমরা এখানে যেটা এক্সাম্পল হিসেবে দেখেছিলাম যে আমাদের এটা কিন্তু ছিল হচ্ছে কি, এটা কিন্তু আমাদের ছিল হচ্ছে এই পপুলেশন লিভিং বিলো দ্য পভার্টি লাইন। তো এইখানে আমাদের কিন্তু থাকতে পারে যে ওভারঅল, এই যে ওভারঅল বা ইন জেনারেল যেটাই ব্যবহার করো, যে নোটিসেবল ট্রেন্ড ইজ দ্য পপুলেশন বিলো পভার্টি লাইন, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের এখানে থাকবে। আচ্ছা এইটা থাকলো, থাকার পরে তোমার পরবর্তী লাইনে তুমি যেটা লিখবা যে দেয়ার ওয়াজ আ সিগনিফিকেন্ট, এখন এখানে আমরা যেটা দেখলাম এখানে কিন্তু রাইস ফল করতেছে, উঠানামা করতেছে, রাইট, রাইস ফল করতেছে, কিন্তু এই রাইস ফলটা তুমি কিন্তু এখানে কিন্তু দিতে পারো যে দেয়ার ওয়াজ আ সিগনিফিকেন্ট রাইস, যদি বৃদ্ধি হয় তাহলে রাইস, আর যদি কমে তাহলে হচ্ছে ফল, হ্যাঁ, আর যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে কি রিমেইনড স্টেডি,
আর যদি উঠানামা করে, যেহেতু এটা উঠানামা করতেছে, তুমি ফ্লাকচুয়েটেড স্লাইটলি এটা কিন্তু দিতে পারো। আচ্ছা, একটু বলো যে তোমরা এই ওভারভিউটা ক্লিয়ার কি না। ওকে, দেন এই কিওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে ভাই আপুরা, বুঝছো? কিওয়ার্ড যেগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো মুখস্থ করবা। এটা গেল আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে ছিল আমাদের ইন্ট্রোডাকশন, দ্বিতীয় পার্টে ছিল আমাদের কি বলতো ওভারভিউ, এবং তৃতীয় যে পার্টটা থাকবে সেই তৃতীয় পার্টে আমাদের ধন্যবাদ সানোয়ার ভাই, তৃতীয় যে পার্ট সেটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ। এবং এই বডি প্যারাগ্রাফ যেটা থাকবে এখানে আমাদের একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের টেন্সকে অবশ্যই পাস্ট সিম্পল থেকে ব্যবহার করতে হবে, বা পাস্ট ইনডিফিনিট থেকে ব্যবহার করতে হবে, অথবা পাস্ট পারফেক্ট থেকে ব্যবহার করতে হবে। প্রথমে কিন্তু তোমরা ইন্ট্রোডাকশনে আমরা কিন্তু দেখেছিলাম সেইখানে কিন্তু আমাদের মোটামুটি কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ব্যবহার করেছিলাম, যে দ্য গ্রাফ বা দ্য পাই, হ্যাঁ, ইলাস্ট্রেটস অথবা ডিপিক্টস, হ্যাঁ, এটা কিন্তু আমরা বা শোস আমরা কিন্তু প্রেজেন্ট থেকে ব্যবহার করেছিলাম। কিন্তু আমাদের বডি প্যারাগ্রাফ যেটা থাকবে সেটা মাঝখানে যেটা থাকবে সেইখানে কিন্তু আমাদের পাস্ট সিম্পল অথবা হচ্ছে পাস্ট পারফেক্ট এই টেন্সে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এবং এই পার্ট যেটা থাকবে এই পার্টে কিন্তু আমাদের গ্রাফের যে ডাটাটা থাকবে সেই ডাটাটা আমাদের বিস্তারিত কিন্তু ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, এখন এখানে কিছু আমি টাইপ তোমাদেরকে দিয়েছি। অনেক গ্রাফ চার্ট এমন থাকে যেগুলো একটু ইনক্রিজড টাইপের হয়, ইনক্রিজেন, ঠিক আছে, একটু ইনক্রিজ হয়, মানে বাড়ানো বোঝায়। তো সেক্ষেত্রে তুমি ওই যে আমাদের বডি প্যারাগ্রাফের যে লাইনটা সেটা কি বলে স্টার্ট করতে পারো বলো তো? দ্য নাম্বার অফ ইউজার ইনক্রিজড ফ্রম 20% to 50% in 5 years। এটা ফার্স্ট তোমার সেন্টেন্সটা থাকতে পারে, কারণ তোমার টিচার যে থাকবে, যে খাতা কাটবে, সে কিন্তু সবকিছুই কিন্তু পড়বে না ভাইয়া পুরা, সে কিন্তু জাস্ট যে তোমার স্টার্টিং যে বাক্যটা বা স্টার্টিং সেন্টেন্সটা, ঠিক আছে, প্রত্যেকটা প্যারা ফেজের প্যারার যে স্টার্টিং যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটাতে কিন্তু বেশি ফোকাস করবে। এই জন্য তোমার শুরুর যে সেন্টেন্সটা এটা যত ভালো হবে তুমি টিচারকে তত বেশি তোমার খাতার দিকে অ্যাট্রাকটিভ করতে পারবা, ঠিক আছে। এই জন্য শুরুর সেন্টেন্সটা অবশ্যই ভালোভাবে লিখতে হবে। আচ্ছা, ওকে, তাহলে ইনক্রিজ হলে তুমি কি লিখবা? দ্য নাম্বার অফ ইউজার ইনক্রিজড ফ্রম 20% to 50% in 5 years। যদি এটাকে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এরপরে যদি কিছুটা চেঞ্জ হয়, শার্প চেঞ্জ বললাম যে কিছুটা যদি চেঞ্জ হয় তাহলে কি লিখবা? তাহলে লিখবা দ্য দেয়ার ওয়াজ আ ড্রামাটিক ফেল ইন সেলস বিটুইন এত টু এত, ঠিক আছে। এটা জাস্ট যদি একটু চেঞ্জ হয়। এরপরে যদি কম্পারিজন হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা সাল উল্লেখ করে দেন সেই ক্ষেত্রে একটা কম্পারিজন টাইপের তুমি এই যে যেই দেশের সাথে বা যেই জিনিসটার সাথে যেটার কম্পেয়ার করতেছে সেটা তুমি এখানে উল্লেখ করে দিতে পারো। আর স্টেবিলিটি মানে হচ্ছে তোমার যদি স্থির থাকে, স্টেবিলিটি মানে কি স্থির থাকা, যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার এইভাবে দিতে পারো যে দ্য ফিগার রিমেইন কনস্ট্যান্ট, মানে হচ্ছে স্থির at 30% বিটুইন 2000 আচ্ছা অ্যান্ড 2005, 2000 থেকে 2005 সালের মধ্যে এটা কি ছিল? স্থির ছিল। জাস্ট এগুলো কিন্তু তোমরা দেখার পরে তোমরা ক্লাস শেষে কিন্তু এগুলো অবশ্যই আবার একবার পড়বা। এবং এই সেন্টেন্সগুলো কিন্তু অনেক কষ্ট করে কিন্তু বানানো হয়েছে। তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ো এবং অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু আমার যে এই কষ্টটা সেটা কিন্তু সার্থক। তোমরা এই স্লাইডটা 166 পৃষ্ঠা স্লাইড, এটা বানাতে আমি তো কম্পিউটারে বর্তমান নতুন কম্পিউটার আর কি ল্যাপটপ নিচ্ছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে পাওয়ার পয়েন্টে বানাচ্ছি এখানে আমাদের স্টুডিওতে, হিউজ কাজ, ঠিক আছে। তো এই স্লাইডগুলো তৈরি করতে আমার একটা পুরো রাত লেগেছে, 166 পৃষ্ঠা স্লাইড, ঠিক আছে, একটা পুরো রাত কিন্তু লেগেছে এই স্লাইডগুলো তৈরি করতে। এত কষ্ট করলাম, তোমরা যদি হ্যাঁ একটু ভালোভাবে রেজাল্ট করো এবং ভালোভাবে যদি বিষয়গুলো বুঝতে পারো তাহলে কিন্তু আসলে এই কষ্টগুলো কিন্তু সার্থক। ওকে, আমি বলবো যে তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে এবং পড়বা, অবশ্যই পড়বা, শুধুমাত্র স্লাইডটা নিয়ে রেখে দিবা না, ঠিক আছে। ওকে, এবং যদি ফ্লাকচুয়েশন হয়, যদি একটু উঠানামা করে তাহলে কি করতে হবে? দ্য রেট ফ্লাকচুয়েটেড স্লাইটলি থ্রু আউট দ্য ডিকেড, যে এই দশকে এই রেটটা কি করতেছে? ফ্লাকচুয়েট করতেছে। এই জাতির পিচ্ছি ভাইয়া তুমি দাঁড়ায়া একটু হাঁটাচলা করো, অথবা মোবাইলটা হাতে নিয়ে একটু হাঁটাচলা করো, তাহলে তোমার ঘুম চলে যাবে। এই তোমাদের যাদের ঘুম আসতেছে, এখন আসলে কয়টা বাজতেছে? 3:07, একটা কিন্তু কোর টাইম ঘুমের, রাইট? এই টাইমটা কিন্তু সবাই কিন্তু একটু ঘুমাতে চায়। তো তোমরা যারা ঘুমাতে না ঘুমিয়ে ক্লাসটা করতেছো, ইউ আর দ্য
কনকোয়ারার পারসন, তোমরা আসলেই হচ্ছে একদম বিগেস্ট, একদম ফ্রম মাই হার্ট আমি তোমাদের জন্য দোয়া করতেছি, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই সফল হবা। ওকে, তাহলে আমরা বডি প্যারাগ্রাফটা বুঝছি কিনা সবাই একটু বলো তো, এটা তোমরা একবার পড়ে নিলে তোমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, এই যে এই জিনিসটা, এই সবাই কি তোমরা আছো? দেখতে পাচ্ছি না, সবাই একটু কমেন্ট করো তো তোমরা এটা বুঝছো কিনা, তোমাদের কমেন্ট পাচ্ছি না তো। বডি প্যারাগ্রাফ বুঝছো কিনা সবাই একটু বলো, নাকি আমার লাইফ থেকে আউট হয়ে গেলাম? এই জয়কুন্ডু, ওকে, এই যে এই জিনিসটা ভাইয়া, তোমরা যারা হচ্ছে একটু ফাঁকি বাস টাইপের বা এমন বলতেছো যে হচ্ছে না আমি বেশি পড়তে পারবো না, আমি অল্প পড়বো, অল্প পড়ে পার পেতে চাই, ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক চেষ্টা করে একটা ফরম্যাট দাঁড় করাতে পেরেছি। এইটা জাস্ট তোমরা এই উল্টাপাল্টা কমেন্ট করিও না, ওকে? আচ্ছা দেখো এই জিনিসটা, ধন্যবাদ ইয়ামিন ভাইয়া, এই জিনিসটা তোমরা যারা একটু চাও যে হচ্ছে আমি কিন্তু এটা কিন্তু সবার জন্য না, আমি বারবার বলতেছি ভাইয়া পুরা, এটা কিন্তু সবার জন্য না, এইটা তাদের জন্য যারা এতদিন পড়াশোনা ঠিকভাবে করো নাই, ঠিক আছে, যে বলতেছো যে ভাই একটা ফরম্যাট দেন, একটা ফরম্যাট দেন, আমি যেন একটা ফরম্যাট শিখে আমি যেন সবগুলো যেন অ্যান্সার করতে পারি, এটা তোমাদের জন্য, ঠিক আছে, এটা সবার জন্য না। আবার বলতেছি এটা সবার জন্য না, এটা সবার জন্য না, এটা হচ্ছে তাদের জন্য যারা মোটামুটি একটা ফরম্যাট দিকে সবগুলো দিতে চান তাদের জন্য। আচ্ছা, এটা তোমরা অনেকে ফলো করতে পারো কিভাবে, এটা আগের কথাগুলো, দ্য গ্রাফ ইলাস্ট্রেট দ্য চেঞ্জেস ইন, সালটা লিখবা, যে যেই সাল থেকে যেই সাল, ফ্রম টু যেই সালটা সেইটা, ঠিক আছে, বা যেই বিষয়ে সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবা। তো ওভার দ্য পিরিয়ড ফ্রম, এই যে এটা হচ্ছে তোমার যেই সাল থেকে যেই সাল শেষ হবে সেটা তুমি এখানে কিন্তু লিখে দিতে পারো। ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট, এইখানে তোমার ওই বিষয়টা, ঠিক আছে, মূল যে ফোকাসড পয়েন্টটা, সেই ফোকাসড পয়েন্টটা এখানে কিন্তু তোমরা উল্লেখ করে দিবা, যে শর্ট অ্যান্ড আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড, যদি উচ্চতে হয় ইনক্রিজ হয় তাহলে সেই ক্ষেত্রে আপওয়ার্ড, আর যদি ডাউন হয় অর্থাৎ নিচু মানের কোনো জিনিস হয় তাহলে সেই ক্ষেত্রে কি ডাউনওয়ার্ড ট্রেন্ড। আচ্ছা, হোয়াইল যখন অন্য একটা কাজ চলতেছে সেটা, ঠিক আছে, রিমেইন্ড স্টাডি অন্য একটা সালে ধরো ওই সেম জিনিসটা স্থির ছিল, ঠিক আছে, সেই জিনিসটা তোমরা এখানে উল্লেখ করে দিবা। তোমরা বুঝতেছো কি না আল্লাহ ভালো জানে। হ্যাঁ ভাইয়া, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা এই স্লাইডটা ক্লাস শেষে দিয়ে দেব, ওকে, বা ফ্লাকচুয়েটেড অবশ্যই 2-3টে ইনফরমেশন থাকবে। এই ওভারঅলের এই লাইনটা আরেকবার ভালো করে বুঝো, দেখো যে ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট, যখন ধরো একটা স্বাভাবিকভাবে কিন্তু চার্টগুলোতে বা বারগুলোতে একটা সাল যখন উঁচু থাকে আর একটা সাল কিন্তু নিচে থাকে, তো এটা ধরো 2010 সাল, 2010 সালে ধরো কোন একটা জিনিস উঁচুতে আছে, ঠিক আছে, এই যে আপওয়ার্ডে আছে অথবা ডাউনওয়ার্ডে আছে, হোয়াইল যখন বা যেই অবস্থায় আরেকটা জায়গায় আরেকটা সাল বা আর দুইটা সাল সেটা হচ্ছে রিমেইন্ড স্টাডি অর্থাৎ একদম সমান আছে, অথবা ফ্লাকচুয়েটেড মানে হচ্ছে উঠানামা করতেছে, এমনটা কিন্তু হয়। ধন্যবাদ সিফাতুল্লাহ খান ভাই। আমাদের সিফাতুল্লাহ খান ভাই কিন্তু আমাদের মিল্লাতের, ঠিক আছে, অনেক অনেক ভালো আমার ছোট ভাই, ধন্যবাদ ভাই, তুমিও ক্লাস করতেছো, ওকে। আচ্ছা, এটা হচ্ছে একটা যে যেই অবস্থায় আরেক জায়গায় রিমাইন্ড স্টাডি অন্য কোনো সাল, ঠিক আছে, বা অন্য বা দুইটা কোনো সালের ভিতরে ফ্লাকচুয়েটেড করতেছে অথবা হচ্ছে উঠানামা করতেছে অথবা স্থির আছে, ঠিক আছে, এইটা তোমার ওভারঅলের যে জায়গাটা, এই জায়গাটাতে নিশা পেজে মেসেজ দাও, পেয়ে যাবা। ইন ডিটেইল বিস্তারিত বল, এরপরে যদি বিস্তারিত তুমি এরপরে হচ্ছে আমাদের এই যে এই পার্টটা তো হচ্ছে আমাদের ওভারভিউ, তারপরে এই যে এইখান থেকে এই পার্টটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, এরপরে দেন এটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ। ইন ডিটেল দ্য ফিগার ফর, বিস্তারিত তোমরা এটা লিখে দিবা যে রোজ স্টাডিলি ফ্রম যেই সাল থেকে
যেই সাল, ঠিক আছে, এগুলো তোমরা বিস্তারিত লিখে দেবে। মিনওয়াইল আরেকটা জায়গায় যখন সেটা কম থাকবে সেটা, এটা তোমরা নিজেরা পড়লেই কিন্তু এটা তোমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবা, এখানে আমি আর দাগালাম না। ওকে, আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার। এখন এইটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে তাদের জন্য যারা তোমরা চাও যে ভাই সাজেশন বুঝি না, আমি কিছু কিওয়ার্ড আমাকে শেখাই দেন, যে কিওয়ার্ডগুলো আমি মুখস্থ করব এবং আমি সুন্দরভাবে আমি পরীক্ষায় একদম 15-র মধ্যে আমি 12-13 পর্যন্ত পেতে চাই, এটা তাদের জন্য। ঠিক আছে, তোমরা জাস্ট এই কিওয়ার্ডগুলো মুখস্থ করবা, কিওয়ার্ডগুলো মুখস্থ করে তোমরা নিজের মতো সুন্দরভাবে বানাই লিখবে, কিন্তু এই কিওয়ার্ডগুলো তোমার থাকতেই হবে, এই কিওয়ার্ডগুলো মাস্ট। এই কিওয়ার্ডগুলো যদি না থাকে না, তাহলে কিন্তু তুমি কিন্তু ওই টিচারও কিন্তু ভালোভাবে বুঝবে না। ঠিক আছে, এই জন্য অবশ্যই তোমাকে এই কিওয়ার্ডগুলো কিন্তু ইনক্লুড করতে হবে। যে তুমি যদি বৃদ্ধি হয় তাহলে রাইস, সেটার ভার্ব টু যেটা সেটা হচ্ছে রোস, অথবা ইনক্রিজড, অথবা ক্লাইম্বড, গ্রিউ, হ্যাঁ, সর্ট, এটা হচ্ছে যদি বৃদ্ধি পায়। এগুলো কখন? যদি বৃদ্ধি পায়, লিখে দিই বৃদ্ধি। ঠিক আছে, ফেল, তারপর ড্রপড, ডিক্লাইন্ড, তারপর হচ্ছে ডিক্রিজড, হ্যাঁ, এরপর হচ্ছে প্লামেটেড, এগুলো যদি থাকে, এগুলো যখন কি হবে? যখন কমবে, কমবে। আর ফ্লাকচুয়েটেড, রিমাইন্ড স্টেডি, ফ্লাকচুয়েটেড মানে হচ্ছে উঠানামা, উঠানামা করবে। আর রিমাইন্ড স্টেডি মানে হচ্ছে স্থির থাকবে। এই জিনিসগুলো সুন্দরভাবে কিন্তু মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, লেভেলড অফ মানে হচ্ছে তোমার একদম স্থির। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, জি এম ইমাম হোসেন একটু আগে দিলাম। নাইমামা থেকে কানামামা অনেক ভালো, ওইটা একটু আগে দেওয়া হয়েছে। এবং ওগুলোর নাউন ফর্ম, অনেক সময় তোমার এগুলোকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে, যেটা আমরা দেখলাম যে আর রাইস, তারপর হচ্ছে অ্যান ইনক্রিজ, তারপর হচ্ছে আর ক্লাইম্ব, এগুলো তোমরা ব্যবহার করতে পারো। গ্রোথ, তারপর আর ফল, আর ড্রপ, আর ডিক্লাইন, ঠিক আছে, ডিক্রিজ, তারপর ফ্লাকচুয়েশন, স্টেবিলিটি, এগুলো তোমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারো। এরপর অ্যাডভার্ব যেগুলো আছে, এই অ্যাডভার্বগুলো ব্যবহার করবা, যে স্লাইটলি, তারপর হচ্ছে স্টেডিলি, গ্রাজুয়ালি, তারপরে যে সিগনিফিকেন্টলি মানে তাৎপর্যপূর্ণভাবে, শার্পলি তীক্ষ্ণভাবে, ড্রামাটিক্যালি মানে হচ্ছে মানে হঠাৎ করে। ঠিক আছে, এই টাইপের অর্থ কিন্তু এটা আসতেছে। ওকে, এই জিনিসগুলো তোমরা একদম মুখস্থ করবা এবং পরীক্ষার এগুলো লেখার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, এটা পাই চার্ট। এই যে এখানে একটা পাই চার্ট দেওয়া হয়েছে। আচ্ছা, পাই চার্টটা পড়ানোর আগে আমরা এই জিনিসটা একটু পড়ে আসি। তাহলে আমরা এই যে প্রথম যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আর আমাদের যে এই ওভারভিউটা, এই দুটো তো আমরা বুঝেছিলাম। ওকে, এখন দেখো এইখানে পরবর্তী যে অংশটা রয়েছে, অর্থাৎ আমাদের বডি যে প্যারাগ্রাফটা, এই বডি প্যারাগ্রাফে কিন্তু ওভারঅল এইটা সম্পর্কে কিন্তু এই যে প্রত্যেকটাকে ধরে ধরে 2010 থেকে 2014, 14 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, এই যে প্রত্যেকটা সালকে ইন্ডিভিজুয়াল ধরে ধরে জাহিদ হোসেন ভাই, আমরা ইনশাল্লাহ এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করব। আমাদের এখন এই পরীক্ষাটা বেশি ফোকাস করে আমাদের পরীক্ষাটা ভালোভাবে আমাদেরকে দিতে হবে। ওকে, তোমাদের আলিম পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমি আদিল ভাইয়া, তোমাদের ফায়াজ ভাই, নোমান ভাই, আমরা সবাই তোমাদের জন্য অনেক অনেক কষ্ট করতেছি। ঠিক আছে, টেনশনের কোনো কারণেই, তোমাদের পাশে আমরা সবসময় আছি এবং শেষ পরীক্ষার দিন পর্যন্ত আমরা পাবা, পরীক্ষার পরে তোমরা আমাদেরকে সবসময় তোমাদের পাশে পাবা ইনশাল্লাহ। আমরা সবাই মিলে সবকিছু ইনশাল্লাহ ওভারকাম করব। ওকে, দেখো তো আমাদের বডি যে প্যারাগ্রাফটা রয়েছে, বডি প্যারাগ্রাফে কিন্তু আমাদের এইরকম প্রত্যেকটা সালকে ধরে ধরে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সেটাই করেছে। কি করলো? যে ইন 2010 সালের কথা বলতেছে, অ্যাপ্রক্সিমেটলি 35 মিলিয়ন পিপল, 35 পিপল মানুষজন ওয়ার লিভিং বিলো দ্য পভার্টি লাইন। দেখো কত সুন্দরভাবে এই লাইনটা কিন্তু দেওয়া হয়েছে, একটা মানে ইনফরমেশনকে এখানে তুলে ধরা হয়েছে। দিস ফিগার ডিক্রিজড, এই যে দেখো ডিক্রিজড ব্যবহার করেছে, এইগুলা কিন্তু ব্যবহার করতে হবে। দিস ফিগার, এই যে ফিগার আউট 35 মিলিয়ন, দিস ডিক্রিজড স্টেডিলি, ধারাবাহিকভাবে, ঠিক আছে, একদম ক্রমাগতভাবে এটা কিন্তু কমতেছিল টু 30 মিলিয়ন বা 30 মিলিয়ন বাই 2014 সালে পর্যন্ত এটা ধারাবাহিকভাবে কিন্তু কমতেছিল। আমরা সেটাই দেখেছি যে এই যে 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত এটা কিন্তু কমছে, আবার ওইখান থেকে এটা আবার কিন্তু কমছে, এটা এরপরে হয়তো বা বলবে। দেন 24 মিলিয়ন ইন 2018, যে দেখো এরপরে 2018 সালে 24 মিলিয়নে এটা কিন্তু নেমে
এসেছিল। তাহলে আমরা কিভাবে এটা লিখলাম দেখছো তো? ধন্যবাদ ইমাম হোসেন ভাই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদের যে বডি প্যারাগ্রাফটা থাকবে, এই বডি প্যারাগ্রাফটাতে আমাদের ওই উপরের 2 লাইনের কোনো কথা আসবে না। বডি প্যারাগ্রাফটাতে আমাদের সম্পূর্ণ 1 to 1 ধরে ধরে আমাদের প্রত্যেকটা ইনফরমেশনকে এখানে আমাদেরকে অ্যাড করতে হবে, যেটা আমরা এই পর্যন্ত কিন্তু করলাম। যে আমাদের সর্বপ্রথম 2010 সালে 35 মিলিয়ন ছিল, 2014 সালে এটা ডিক্রিসড কমে গেছে 30 মিলিয়নে আসছে, এবং সর্বশেষ 2018 সালে এটা আরো ডিক্রিসড হয়ে কত হয়েছে 24 মিলিয়নে চলে এসেছিল। আচ্ছা, এরপরে দেখো হাউএভার, যাই হোক এটা কিন্তু একটা কিওয়ার্ড। ইন 2020 সালে দেয়ার ওয়াজ আ স্লাইট ইনক্রিজ, এটা একটু হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে টু 26 মিলিয়ন, পসিবলি ডিউ টু দ্য ইকোনমিক ইফেক্টস অফ কোভিড-19 প্যান্ডেমিক থাকার কারণে এটা 2000 কত সালে 20 সালে এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং বাই লাস্ট ওয়ান বলতেছে যে বাই 2022 সালে দ্য নাম্বার অফ ড্রপড অ্যাগেইন 22 মিলিয়ন, এটা কিন্তু আবারও 22 মিলিয়নে কিন্তু নেমে এসেছিল, শোয়িং রিকভারি ইন পভার্টি রিডাকশন এফোর্টস। এটাই কিন্তু কি দেখিয়ে একটা পভার্টি রিডাকশন বা হচ্ছে যে দারিদ্রতা, এই দারিদ্রতা থেকে রিকভার করতে পেরেছে, এটা হচ্ছে 2022 সালে। এটা কিন্তু আমার কিন্তু যে আমার বডি যে মেইন প্যারাগ্রাফটা আছে, এই বডি প্যারাগ্রাফটা কিন্তু আমার কিন্তু মোটামুটি শেষ। আমরা পাই চার্টে আসবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইখানে দেখো আমাদের যে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমার এই যে বডি যে প্যারাগ্রাফটা রয়েছে, ঠিক আছে, এই বডি প্যারাগ্রাফটাতে কিন্তু চলে এসেছে। বডি প্যারাগ্রাফটাতে, আচ্ছা কথা ক্লিয়ার আসতেছে না সবার? কি সেম? সবাই একটু জানাও তো কথা শোনা যাচ্ছে কিনা। বডি প্যারাগ্রাফটাতে আমাদের কিন্তু এইটা আসতেছে, এবং লাস্ট ওয়ান আমরা হচ্ছে একটা কনক্লুশন সেন্টেন্স দেব, এবং এই কনক্লুশন সেন্টেন্সটাতে থাকবে কি যে the chart clearly indicates that poverty in Bangladesh has been declining overall। এখানে লাস্ট ওয়ান যেটা থাকবে সেটা তোমার একটা মন্তব্য থাকবে, বা তুমি এই পুরা চার্টটা বা পুরা পাইটাতে বুঝে তুমি কি বুঝেছো, ঠিক আছে? তুমি কি বুঝেছো সেই জিনিসটা কিন্তু এই জায়গাতে কিন্তু উল্লেখ করতে হবে। লাস্ট যে কনক্লুশন সেন্টেন্সটা থাকবে সেইখানে this chart clearly indicates that poverty in Bangladesh has been declining overall, যে সর্বোপরি এটা কি করেছে, পভার্টি লাইন যে বাংলাদেশে ছিল এটা আস্তে আস্তে ডিক্লাইন করেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষজন রিকভার করতে পেরেছে। দো টেম্পোরারি চ্যালেঞ্জেস মে কজ অকেশনাল সেটব্যাকস, যদিও বা কিছু টেম্পোরারি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। ওকে, এখন ভাইয়া বলো তো তোমরা এই যে আমরা যে বারটা পড়লাম, বারের যে একটা চার্ট পড়লাম, এই চার্টটা তোমরা ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? এখন তোমাদের মাঝে একটা কনফিডেন্স ডেভেলপ হয়েছে কিনা যে এইটা তোমরা পাওয়ার পরে তোমরা যদি এটা আরেকবার পড়ো, তারপরে এই যে আরেকটা যেটা দেওয়া হলো, এই কোথায় গেল, এই যে এটা যে দেওয়া হলো, এটা যদি তোমরা পড়ো এবং এই কিওয়ার্ড যেগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো যদি তোমরা যদি মুখস্থ করো, ঠিক আছে, এবং সাথে সাথে এই ওভারভিউ এখানে যেটা দেওয়া আছে এবং ইন্ট্রোডাকশন যদি দেওয়া আছে, এই সবগুলো যদি তোমরা একটু সুন্দরভাবে পড়ো, তাহলে তোমরা পারবা কিনা আমাকে একটু বলো তো ভাই আপুরা, একটু আমাকে বলো। হাফেজ ওয়াহিদুল করিম, ক্লিয়ার, নো প্রবলেম ভাই। ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাইয়া জাহিদ হোসেন ভাই, সামারি পড়াবো সবকিছু। আজকে আমাদের ক্লাসটা স্টুডিওকে অনেক দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে। তোমাদের প্রত্যেকটা টপিক তোমাদের যে সমস্যাগুলো রয়েছে প্রত্যেকটা সমস্যাকে আমরা ধরে ধরে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। তোমরা একটু জানাও তোমরা আমাদের এই জিনিসটা বুঝছো কিনা, অর্থাৎ গ্রাফ চার্টের যে বিষয়টা ছিল এই গ্রাফ চার্টটা বুঝছো কিনা। তোমাদের পরীক্ষায় এবারও আশা করা যে গ্রাফ চার্ট আসবে, পাই চার্টও আমরা রেখেছি, পাই চার্টটাও আমরা বুঝবো। তোমরা এইটা যেটা বুঝলাম এটা বুঝছো কিনা বলো। ওকে, বুঝছি ভাইয়া। সামারিটা বুঝান। ওকে, তাসফিয়া সুলতানা ভাইয়া পারবা ইনশাল্লাহ। মেহেদি হাসান পারবা। হাফিজ ওবায়দুল করিম স্টোরি, ভাইয়া স্টোরিতে আসলে সেরকম বোঝানোর মতো কিছু নেই, আমি স্টোরি বুঝাবো না।
স্টোরি তোমরা নিজেদের মতো মুখস্থ করে ফেলবা এবং বারবার করে পড়বা, তাহলে দেখবা নিজেরা পেরে যাবা। কারণ স্টোরিতে আসলে বোঝানোর মতো কিছু নেই। স্টোরিতে মূল যে ফোকাস পয়েন্ট, তোমরা একটা হেডলাইন দেবে স্টোরিতে এবং একটা মোরাল দিবা, ঠিক আছে? প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরির জন্য ইট ইজ মাস্ট, ঠিক আছে? কমপ্লিটিং স্টোরি যেটা আছে স্টোরির জন্য এটা মাস্ট। স্টোরিতে অবশ্যই তোমাকে একটা হেডলাইন দিতে হবে, ঠিক আছে? হেডলাইন দিতে হবে এবং দ্বিতীয়তে তোমাদেরকে শেষে একটা মোরাল দিতে হবে আর কি, বা মোরালিটি। এই দুটা দিলে তোমাদের মোটামুটি আশা করা যায় একটা ভালো একটা মার্কস তোমরা পাবা। একটা ইন্ট্রো হেডলাইন দিবা, ঠিক আছে? আর একটা হচ্ছে একটা মোরালিটি বা এখান থেকে একটা শিক্ষা, ঠিক আছে? পুরাটা পড়ে তুমি কি বুঝলা। ওকে, ধন্যবাদ। আচ্ছা, অনেকেই তোমরা সামারির কথা বলতেছো, তাহলে আমরা সামারিটা পড়ে আসবো, কি বলো? ওকে, আমরা সামারিটা পড়ে আসবো, দেন আমাদের অন্য টপিকে আমরা যাব। অনেকগুলো টপিক আছে, দেখো প্রায় 166টা স্লাইড এখানে রয়েছে এবং প্রত্যেকটা টপিককে আমি চেষ্টা করেছি এখানে আনার জন্য এবং এটা আমি আরো ডেভেলপ করব। আজকে রাতে তোমাদেরকে আবারও আমরা শর্ট করে সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দাও ভাই আপুরা, সবাই আরেকবার ক্লাসটাকে শেয়ার করে দাও। আমাদের এখানে মাত্র 25টা শেয়ার। আল্লাহ, তোমরা 150+ স্টুডেন্ট ক্লাস দেখতেছো, কিন্তু মাত্র শেয়ার হচ্ছে 25টা। এই হচ্ছে তোমাদের কৃতজ্ঞতা। আমি হতাশ। এই আমরা এখন সামারি পড়ব। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, আমরা এখন নতুন একটা টপিক শুরু করব ইনশাল্লাহ। ওকে, এখানে সামারিতে দেখো তোমাদের জন্য আমরা কি কি রেখেছি। সামারিতে প্রথমে এখানে হচ্ছে আমি কিছু তোমাদেরকে রুলস এবং রেজুলেশন আসলে পড়াতে হবে, দেখাতে হবে যে সামারিতে আমরা কোন কোন জিনিসগুলো ভুল করি, ঠিক আছে? এই ভুলগুলো প্রথম অবস্থায় আমি দেখাবো। দেন এখানে তোমাদের ইম্পর্টেন্ট কিছু সামারি রাখা হয়েছে, যেমন এই সামারিটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স থেকে আমাদের এই সামারিটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ এবং তার একটা মডেল সামারি আসলে কি হতে পারে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা সামারি এখানে আছে, হ্যাঁ, মেডিটেশনের উপরে, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, ঠিক আছে? এটা আছে, এটাও আমরা পড়বো, হ্যাঁ। এবং এটা একটা যে কি বলো এটাকে, মানে সামারিটা এখানে আমরা একদম কোশ্চেনে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে সেটা আমরা এখানে দিয়েছি। তারপর আরেকটা রয়েছে ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটলের, এটা বছরের জন্য গুরুত্বপূর্ণ রিলেশনশিপ থেকে, এটাও আমরা দিয়েছি। ওকে, তাহলে আমরা সামারিটা শুরু করব। তোমরা যারা শেয়ার করো নাই ভাইয়াপুরা, একটু দ্রুত শেয়ার করে দাও, তোমাদের থেকে এটা আমার রিকোয়েস্ট। ওকে, ধন্যবাদ ভাইয়া। তাহলে দেখো, আমাদের সামারি করার সময়, সামারি যখন আমরা করব বা সামারি যখন আমরা লিখব, তখন কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, অর্থাৎ কিছু কাজ আমাদেরকে করতে হবে এবং কিছু কাজ করা যাবে না, এই বিষয়গুলো আমি এখন তোমাদেরকে দেখতেছি সামারি লেখার ক্ষেত্রে। সামারিটা লেখার সময় অবশ্যই তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে শুরু করতে হবে বা লিখতে হবে, ঠিক আছে? ইউজ প্রেজেন্ট সিম্পল। তোমার যে প্যারাগ্রাফটা থাকবে বা যে প্যাসেজটা থাকবে, সেই প্যাসেজটা হোয়াট এভার, সেটা যে টেন্স থেকে শুরু হোক না কেন, সমস্যা নেই, কিন্তু অবশ্যই তোমার সেটা শুরু হতে হবে কোন টেন্স দিয়ে? প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করা যাবে না। ডাইরেক্ট স্পিচ ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। তোমাদের কিছু টেকনিক আমি শেখাই দেবো, তার আগে এই রুলসটা ভালোভাবে মাথায় রাখো। ডাইরেক্ট স্পিচ দ্বারা কি বোঝাচ্ছে? অবশ্যই বুঝতেছো যে অনেক সময় স্পিচে কিন্তু থাকে যে হি সেইড, তার একটা কথাকে এরকম কোট করে দেওয়া থাকে। তো এই বিষয়গুলো তোমাদের সামারিতে কিন্তু লেখা যাবে না। এই তোমরা যারা বিভিন্ন কমেন্ট করতেছো, প্লিজ তোমরা এখন কমেন্ট করিও না, এখন একটু ক্লাসটাতে ফোকাস করো। আমি এখন তোমাদের কমেন্ট দেখতেছি না, আমি এখন ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে? যখন আবার কমেন্ট করতে বলবো তখন তোমরা কমেন্ট করবা। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? 3 নম্বর যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমরা ফার্স্ট মানে পয়েন্ট অফ ভিউ ব্যবহার করবে না, যেমন আই, ঠিক আছে, অথবা হচ্ছে উই, এরপর হচ্ছে ইউ, ঠিক আছে? এই যে এই শব্দগুলো, যে মানে আই থিঙ্ক অথবা হচ্ছে ইউ
মে কল বা এই জাতীয় যে কথাবার্তাগুলো না, এই পয়েন্ট অফ ভিউ থেকে আই, উই, তারপরে ইউ, এগুলো বলবা না। মানে ফার্স্ট এবং হচ্ছে সেকেন্ড, ফার্স্ট অথবা হচ্ছে সেকেন্ড পয়েন্ট অফ ভিউ ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে তৃতীয় কথা, ঠিক আছে। এই ধরনের আই, উই, ইউ এই রকম শব্দগুলো ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপরে আরেকটা যেটা করতে হবে, করা যাবে না, সেটা হচ্ছে ওয়ার্ডি সেন্টেন্স, অর্থাৎ অনেক বেশি মানে বিস্তারিত এমন কিছু সেন্টেন্স মানে বাক্য লেখা যাবে না যেটা আর কি মানে অনেক বেশি হতে পারে, ঠিক আছে। মানে দীর্ঘ যে সেন্টেন্স, মানে অনেক লম্বা সেন্টেন্স লেখা যাবে না, এটা হচ্ছে একটা। বা ওয়ার্ডি সেন্টেন্স, এটাকে তুমি আরেকটা বলতে পারো যে কমপ্লেক্সিটি, ঠিক আছে। বা কঠিন কোনো কিছু ব্যবহার করা যাবে না, অনেক লম্বা এমন ভাবে ব্যবহার করলে প্রোনাউন রেফারেন্স খুঁজতেই তার মাথা ঘুরে যাচ্ছে, কমপ্লেক্সিটি। আচ্ছা, এটা করা যাবে না, আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার বিষয়। 4 নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে, প্যারাফ্রেজিং করতে হবে। প্যারাফ্রেজিং এটার মানে কি, মানে বড় একটা সেন্টেন্সকে ছোটতে কনভার্ট করতে হবে। এই জন্য আমরা কি করতে পারি, এইটা করার জন্য আমরা সিম্পল মানে কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে পারি, ঠিক আছে। কম্পাউন্ডে আমরা সেটাকে কিন্তু সুন্দরভাবে করতে পারি। আচ্ছা, ওকে, এরপরে আমরা এটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করার জন্য আমরা লিঙ্কিং ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি। লিঙ্কিং ওয়ার্ড এর ব্যবহার, ঠিক আছে। লিঙ্কিং যে ওয়ার্ডগুলো রয়েছে, সে লিঙ্কিং ওয়ার্ডগুলোর ব্যবহার করতে পারি। মোটামুটি এই যে 5টা, ঠিক আছে, 6টা, এই 6টা যে ফর্মুলা তোমাদেরকে বললাম, এই 6টা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ওকে। ইরফান হোসেন 1.5 স্পিডে পড়ান। ভাইয়া, তোমার যদি তাড়া থাকে তুমি ক্লাসটা না করতে পারো, কিন্তু এখানে অনেকেই আছে যাদেরকে হচ্ছে ক্লাসটা একটু বোঝা দরকার। আমাকে একটু সময় দাও, আস্তে আস্তে পড়াই, আস্তে আস্তে বুঝি, সময় আছে, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই, একটু কুল থাকো, ঠিক আছে। দেখো, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের সামারিতে এই 5টা জিনিস কিন্তু আমরা খুব ভুল করি এবং এইটা করা যাবে না। প্রথম কথা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করতে হবে। আমার যে প্যারাগ্রাফটা থাকবে, সেই প্যারাগ্রাফটা যে কোনো টেন্সে থাকতে পারে, নো প্রবলেম, ওকে। আমাদের অবশ্যই সেটাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদেরকে ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা যেটাকে বলি। দ্বিতীয় কথা, ডাইরেক্ট স্পিচ ব্যবহার করা যাবে না। প্যারাগ্রাফে থাকতে পারে যে প্যাসেজটা তোমাকে থাকবে, সেখানে ডাইরেক্ট স্পিচ থাকতে পারে যে হি সেইড, ঠিক আছে, এই টাইপের এই জাতীয় কথাবার্তা থাকতে পারে, কিন্তু তুমি যখন সামারি লিখবা তখন তোমার এই ডাইরেক্ট স্পিচ থাকা যাবে না। তৃতীয় কথা, এই যে আই, উই, ইউ এগুলো ব্যবহার করা যাবে না। আই থিঙ্ক, ইট ইজ ক্লিয়ার টু মি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউ মে কল, এই জাতীয় যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো এখানে অ্যাভয়েড করতে হবে, লেখা যাবে না। তারপরে হচ্ছে ওয়ার্ডি সেন্টেন্স, বা এমন কি একটা বড় সেন্টেন্স তুমি লিখলা, যে সেন্টেন্সটাই হচ্ছে তোমার ধরো 4-5 পৃষ্ঠা, ঠিক আছে, বা 1 পৃষ্ঠা পুরোটা একটা সেন্টেন্স দিয়ে কভার করছো, ঠিক আছে, এই বিষয়গুলো করা যাবে না। তৃতীয় যে বিষয়, প্যারাফ্রেজিং করতে হবে, অর্থাৎ খুব বড় যে সেন্টেন্সগুলো রয়েছে, এই বড় সেন্টেন্সগুলোকে তোমাদের কম্পাউন্ড সেন্টেন্স আকারে বা কমপ্লেক্স সেন্টেন্স আকারে সুন্দরভাবে তোমাদেরকে শর্ট করতে হবে। রিয়াদউদ্দিন ফেবিন নাকি ফাবিয়ান, ওকে, হ্যাঁ ভাইয়া, এটা সবাই মোটামুটি এই ভুলটা করে। এবং চতুর্থ যে বিষয়টা, লিঙ্কিং ওয়ার্ডকে ব্যবহার করতে হবে তোমার যে সামারিটা লিখবে, সেই সামারিটাকে অ্যাট্রাকটিভ করার জন্য। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই তোমার সামারিটা 1/3 হতে হবে, 1/3, অর্থাৎ তোমার সামারিটা কতটুকু হতে হবে। অনেকে এত শর্ট করে যে 2-3 লাইনের মধ্যে শেষ করে দেয়, ঠিক আছে, এইটাও করা যাবে না। আবার একবার খুব বেশিও করা যাবে না। তোমার প্যারাগ্রাফ যেটা থাকবে বা তোমার প্যাসেজ যেটা থাকবে, সেই প্যাসেজের 1/3 হতে হবে। অর্থাৎ তোমার প্যাসেজটা যদি 15 লাইনের হয়, তোমার যে সামারিটা লিখবে, সেই সামারিটা তোমার কয় লাইনের হতে হবে,
সেই সামারিটা তোমাদের 1/3 হবে, 3 ভাগের 1 ভাগ হতে হবে। আচ্ছা, এটা গেল মোটামুটি আমাদের সামারির যে বেসিক যে কথাবার্তা, ঠিক আছে, এই বেসিক কথাবার্তা। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাকে নর্মাল ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। নর্মাল, আচ্ছা, নর্মাল ওয়ার্ড এর ব্যবহার, আচ্ছা, নর্মাল ওয়ার্ডস এর ব্যবহার, এগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি সামারিটা সুন্দরভাবে করতে পারবা। আচ্ছা, এখন আমরা রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। প্রথম কথা, তোমার সামারি করার জন্য অবশ্যই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যেই প্যারাগ্রাফটাই থাকুক না কেন, যেই প্যাসেজটাই থাকুক না কেন ভাই আপুরা, ওই প্যাসেজটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। প্যাসেজটা যদি তুমি ভালোভাবে পড়তে না পারো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই এই সামারিটা কিন্তু লিখতে পারবে না। তুমি প্যাসেজটাই বুঝো না, তুমি সামারি কি লিখবা? ঠিক আছে, কিছু টেকনিক আছে, আমি এখন তোমাদেরকে সেটা শেয়ার করব। ঠিক আছে, তার আগে বলো যে আগের যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা ক্লিয়ারলি বুঝছো কি না? সবাই একটু বলো এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা। সবাই একটু বলো তো ভাইয়া, এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এই ভাইয়া পুরা, তোমরা কি ঘুমাই গেলা? আছো না? ঘুম আসলে একটু হাঁটাচলা করবা, অনেকের ঘুম আসতেছে, একটু হাঁটাচলা করো, হ্যাঁ, বা একটু পানি খাও, পানি পান করো, ঠিক আছে, তাহলে দেখবা আর ঘুম আসতেছে না। সবাই একটু দ্রুত করো। তোমরা এটা বুঝছো কি না? ওকে, সবাই একটু বলো তো ভাইয়া বুঝছো কি না? ঘুম আসলে একটু হাঁটাচলা করো। আমরা এখন তোমাদের সামারির একদম রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা ইনশাল্লাহ বুঝবো। ওকে, টেনশনের কোনো কারণ নাই। ওবায়দুল করিম ভাই রে, তুমি আসলে আমার কষ্ট বুঝলা। ওকে, মোজাম্মেল ভাই বলতেছে আরেকবার বলার জন্য। এই জাহিদ ভাইয়া, প্যারাগ্রাফে সিম্পল ওয়ার্ড ব্যবহার করলে সমস্যা হবে না ভাইয়া? তুমি সিম্পল ওয়ার্ডে ব্যবহার করবা, বেশি কঠিন ওয়ার্ড ব্যবহার করার দরকার নেই। অবশ্যই তুমি সিম্পল ওয়ার্ডকে ব্যবহার করবা, স্বাভাবিক যে শব্দগুলো রয়েছে সে স্বাভাবিক শব্দগুলোকেই ব্যবহার করবা। ওকে, আচ্ছা, ওকে, বুঝতে পেরেছো তোমরা সবাই? এখন প্রথম যে কথা, এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। তাহলে আমরা এখানে আমরা দেখতে পারতেছি একটা মোটামুটি একটা সামারি দেওয়ার জন্য, এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা অবশ্যই ভালোভাবে পড়বে। আমরা একটু পড়ার চেষ্টা করি যে রাইট দ্য সামারি অফ দ্য ফলোয়িং টেস্ট। তোমার পরীক্ষার প্রশ্নই এমনটা থাকবে। ঠিক আছে, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ অন এক্সপিরিয়েন্সেস সিভিয়ার, আচ্ছা এটা টাইপিং মিস্টেক, ঠিক আছে, যে সিভিয়ার কি ডেভেলপমেন্টস। আচ্ছা, যে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স এর যে সময়টা, এটা হচ্ছে পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড বা বয়ঃসন্ধি যেটা আছে সেইটার একটা প্রিপারেশন এর জন্য, ডিউরিং হুইচ যেই সময়ের মধ্যে অন এক্সপিরিয়েন্স যে কোনো একজন মানুষ সে এক্সপিরিয়েন্স করে, অভিজ্ঞতার সম্মুখীন হয়, সিভিয়ার কি ডেভেলপমেন্টস অনেকগুলো মূল উন্নতি বা মূল ডেভেলপমেন্ট এর সে কি হয়, এক্সপিরিয়েন্সের শিকার হয় বা অনেকগুলো অভিজ্ঞতা লাভ করে। আচ্ছা, বিসাইডস পাশাপাশি ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচিউরেশন, তার শারীরিক এবং যে এটা কি বলে সহজাত বৃত্তি, ঠিক আছে, তার যে ম্যাচিউরেশন বা পূর্ণতা, দেশ এক্সপিরিয়েন্সেস এই যে অভিজ্ঞতাগুলো ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড, আচ্ছা এগুলা ভুল হয়েছে অনেকগুলো বানান, টাইপিং মিস্টেক, সরি। আচ্ছা, দেশ এক্সপিরিয়েন্সেস এই যে এক্সপিরিয়েন্সগুলো অভিজ্ঞতাগুলো ইনক্লুড এগুলো অন্তর্ভুক্ত হয় মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, তার সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি। ওকে, আচ্ছা, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি,
the acquisition of skills needed to carry out carry out adult relationships. ওকে, ডেভেলপমেন্ট আইডেন্টিটি এটা আর কি করে, এটা মানে এটা অন্তর্ভুক্ত করে কি কি, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তার যে পরিচিতিটা রয়েছে সে পরিচিতিটাকে ডেভেলপমেন্ট করে বা তার পরিচয়ের উন্নয়ন ঘটায়। আর কি করে, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন, অ্যাকুইজিশন মানে কি অর্জন, অফ স্কিলস এমন সব স্কিল বা অভিজ্ঞতা অর্জন করে, নিডেড যেগুলো অনেক বেশি দরকার বা প্রয়োজনীয়, টু ক্যারি আউট চালাতে, এই ক্যারি আউট মানে কি চালানো, ক্যারি আউট মানে কি চালানো, আচ্ছা চালাতে অ্যাডাল্ট রিলেশনশিপস, যে পূর্ণবয়স্ক যে হয়েছে এই পূর্ণবয়স্কের যে রিলেশনশিপটা, এই পূর্ণবয়স্কের যে রিলেশনশিপটা এটা চালাতে অনেক বেশি সেগুলো কি দরকার, নিডেড মানে হচ্ছে দরকার। আচ্ছা ওকে, অ্যান্ড রুলস অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং এটা আরো কোথায় দরকার, রুলস অ্যান্ড ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, বিমূর্ত যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো কভার করতে এগুলো অনেক বেশি জরুরি। while adolescence is a time of tremendous growth, যখন adolescence বা বয়সন্ধিকাল is a time of tremendous growth। আচ্ছা সবাই বলো তো এই ট্রেমেন্ডাস এই শব্দটার অর্থ কি, সবাই একটু কমেন্ট করো, ট্রেমেন্ডাস শব্দের অর্থ কি? আচ্ছা ওয়ার্ড পারো, অনুবাদ করতে সমস্যা হয় ভাইয়া, এটা বেশি বেশি একটু রিডিংটা একটু প্র্যাকটিস করবা, একটু মানে গাইড বা হচ্ছে জিপিটি তো আছে, মাই গুডনেস, এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি তো আছে, চ্যাট জিপিটিতে তুমি ভেঙে ভেঙে অনুবাদ করতে বলবা, একটা ছবি তুলে তুমি বলবা যে এটাকে ভেঙে ভেঙে অনুবাদ করে দাও, তারপর তুমি এখান থেকে শিখবা যে জিপিটি কিভাবে অনুবাদ করতেছে, অথবা গাইড বইগুলোতে দেখবা যে ওইখানে আসলে কিভাবে অনুবাদগুলো করা হচ্ছে, ওইখানে যেভাবে করা হবে তুমি আস্তে আস্তে যদি প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ। ওকে আচ্ছা, ট্রেমেন্ডাস শব্দের অর্থ কি বলো? ট্রেমেন্ডাস মানে হচ্ছে ভয়াবহ, গ্রোথ মানে হচ্ছে উন্নতি, অ্যান্ড পোটেনশিয়াল এবং হচ্ছে সক্ষমতা। ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, এটা এমন একটা টাইম, কনসিডারেবল রিস্ক, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, ঠিক আছে, অনুমান করার মতো বা হচ্ছে ধরার মতো একটা ঝুঁকি, ডিউরিং হুইচ যেই সময়ের মধ্যে সোশ্যাল কনটেক্সট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, আচ্ছা সোশ্যাল কনটেক্সট বা হচ্ছে সামাজিক যে প্রথা বা সামাজিক যে অবস্থা, হ্যাঁ এটা এক্সারসাইজ মেবি ছিল এখানে, ঠিক আছে, এক্সারসাইজ পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস অনেক বেশি শক্তিশালী একটা প্রভাব ফেলে। ওকে, মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, মেনি অ্যাডোলেসেন্টস অনেক বয়সন্ধিকালের ছেলেমেয়েরা ফেস সম্মুখীন হয়, প্রেশার অনেক প্রেশার বা চাপ, ঠিক আছে, চাপের সম্মুখীন হয়, টু ইউজ অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল, অ্যালকোহল বা হচ্ছে যে মাদক, ঠিক আছে, মাদক গ্রহণ করার জন্য প্রেশারাইজ হয় বা হচ্ছে চাপের সম্মুখীন হয়। সিগারেটস, সিগারেট অর আদার ড্রাগস, অন্যরকম বিভিন্ন রকম যে ড্রাগসগুলো রয়েছে সেগুলো, টু ইনিশিয়েট সেক্সুয়াল, আচ্ছা সেক্সুয়াল রিলেশনশিপস, পুটিং দেমসেলস অ্যাট হাই রিস্ক, তাদেরকে অনেক বেশি ঝুঁকির মধ্যে ফেলে তারা এই সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে তারা হচ্ছে অবতীর্ণ হয়। আচ্ছা, ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিজ, এবং ইন্টেনশনাল ইচ্ছাকৃত, ইচ্ছাপূর্বক, আর আনইনটেনশনাল আচ্ছা অনিচ্ছাপূর্বক, ইনজুরিজ বিভিন্ন রকম ক্ষতি। আচ্ছা, আনইনটেন্ডেড ওয়ান প্রেগনেন্সিস, আচ্ছা অনিচ্ছা সত্ত্বেও একটা প্রেগনেন্সি, অ্যান্ড সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনস, আচ্ছা এটা এই যে STIs এই রোগের কিন্তু কি হয় কারণ হয়, ইনক্লুডিং দ্য এই যে হিউম্যান, এটা কি ভাইরাস, হ্যাঁ HIV, এটাকে কি বলে ইমিউনোডিফিসিয়েন্সি, ঠিক আছে ভাইরাস। ওকে, মেনি অলসো এক্সপিরিয়েন্স, অনেকেই অভিজ্ঞতার মানে আরো সম্মুখীন হয়, আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, মানসিক যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের সমস্যা হয়। বিহেভিয়ার প্যাটার্ন দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, বিহেভিয়ারাল প্যাটার্ন মানে হচ্ছে তোমার যে আচরণগত যে বিভিন্ন রকম প্যাটার্ন বা আচরণগত যে অবস্থা, এই অবস্থাটা আর এস্টাবলিশড প্রতিষ্ঠিত হয় ডিউরিং দিস পিরিয়ড, এই সময়টার মধ্যে, such as the use or avoidance of drugs and taking the abstracting from sexual risks can have long lasting negative
অ্যান্ড পজিটিভ ইফেক্টস। এই সময়ের যে সময়টা, এটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং, নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, একটা ইফেক্ট কিন্তু ফেলাতে পারে অন ফিউচার হেলথ, ভবিষ্যৎ যে স্বাস্থ্য, সে ভবিষ্যৎ স্বাস্থ্যে, অ্যান্ড ওয়েলবিং, এবং সুস্বাস্থ্যের জন্য। অ্যাজ আ রেজাল্ট, আচ্ছা, ফলশ্রুতিতে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যান্ড অ্যাডোলেসেন্টস। আচ্ছা, অ্যাডাল্টস মানে হচ্ছে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক যারা আছে, তারা হ্যাভ ইউনিক অপরচুনিটিস, তাদের অনেক ইউনিক একটা সুযোগ থাকে টু ইনফ্লুয়েন্স অ্যাডালসেন্স, যে বয়সন্ধির যে বয়সটা, এই বয়সটাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করার কি থাকে, সক্ষমতা থাকে। ওকে, তাহলে প্রথম কাজ হলো আমাদেরকে যে প্যারাগ্রাফটা থাকবে, ঠিক আছে, এই প্যারাগ্রাফটা সুন্দরভাবে ভালোভাবে পড়তে হবে, এবং এটার যে মিনিংটা রয়েছে সেই মিনিংটা আমাদের কি করতে হবে ভাইয়া, পুরো বলো তো, বুঝতে হবে। ওকে, দেন দ্বিতীয় যে কাজ করতে হবে, বুঝার পরে এইখানকার যে টপিকগুলো রয়েছে বা সেন্টেন্সগুলো রয়েছে, এই সেন্টেন্সগুলোকে ইন্ডিকেট করতে হবে যে এখানকার মধ্যে কোন সেন্টেন্সটাকে তুমি ছোট করবা। ওকে, যেই সেন্টেন্সগুলোকে ছোট করবা সেগুলোকে সুন্দরভাবে তোমাদেরকে এটার যদি মানে বিস্তারিত হচ্ছে সেটাকে লিখতে হবে। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে কি দেখতেছি, এই যে একটা সুন্দর একটা শিরোনাম দেওয়া হয়েছে। সর্বপ্রথম ফার্স্ট অফ অল একটা শিরোনাম দেওয়া হয়েছে, শিরোনামটা কি, যে অ্যাডোলেসেন্স, কারণ এটা আমাদের যেহেতু অ্যাডোলেসেন্স টপিক থেকে বলা হয়েছে, এই জন্য আমরা এটা শিরোনামটা দিয়ে কি দিয়েছি, অ্যাডোলেসেন্স। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, নামাজের বিরতি দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নেই, আমরা নামাজের বিরতি দেব। ওকে, অ্যাডোলেসেন্স ইজ আ টাইম অফ গ্রোথ অ্যান্ড চেঞ্জ। কারণটা কি, কারণ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এটা যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা কিন্তু ক্লিয়ার কিন্তু একটা ধারণা পাচ্ছি যে এখানে শুরুতেই যেটা বলতেছে যে এই যে প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্স সেভারাল ডেভেলপমেন্টস, যে একটা সময় থেকে আরেকটা সময়ের কিন্তু উন্নয়নের দিকে কিন্তু ঘুরে বা পরিবর্তন হয়, অর্থাৎ একটা চেঞ্জ সম্পর্কে কিন্তু একটা কথা বলা হচ্ছে। এই জন্য শুরুতেই কিন্তু আমরা কিন্তু ওই বিষয়টা কিন্তু আলোচনা করেছি, অ্যাডোলেসেন্স ইজ আ টাইম অফ গ্রোথ। এটা হচ্ছে এমন একটা গ্রোথ বা উন্নয়নের সময়, অ্যান্ড চেঞ্জ, এটা হচ্ছে একটা চেঞ্জের সময়। দেখো, একদম সিম্পল একটা কিন্তু সেন্টেন্সে কিন্তু ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার কমপ্লেক্সিটি নেই। ওকে, টিনএজার্স ডেভেলপ আইডেন্টিটি। টিনএজার্স মানে কি বলতো, আন্ডার যারা হচ্ছে 20 এর নিচে, তাদেরকে বলা হয় টিনএজার। ঠিক আছে, টিনএজার্স ডেভেলপ, তারা হচ্ছে উন্নয়ন করে, আইডেন্টিটি, তাদের পরিচয়। এই যে আইডেন্টিটির কথা কিন্তু এখানে কিন্তু আছে, এই যে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। তো এখানে তো অনেকগুলো ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। এরকম যদি থাকে যেখানে অনেকগুলো কমা দিয়ে দিয়ে অনেকগুলো কথা রয়েছে, সেখান থেকে তুমি সবকিছু নেওয়ার দরকার নেই, সেখান থেকে তুমি মেজর যে থিম যেটা রয়েছে বা মূল যে বিষয়টা রয়েছে, সে মূল বিষয়টাকে নেবে। তো এখানে আইডেন্টিটিটাই কিন্তু মূল বিষয়, সেটা নেওয়া হয়েছে যে ডেভেলপ আইডেন্টিটি অ্যান্ড ফেস সোশ্যাল প্রেশার। ওইখানে কিন্তু বলা ছিল যে সোশ্যাল প্রেশার, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে সোশ্যাল প্রেশার, যে সামাজিক যে প্রেশার, সেই সামাজিক প্রেশারটা কিন্তু এই টিনেজাররা পায়। সাম মে ফল ইনটু ব্যাড হ্যাবিটস, ওইখানে অনেকগুলো অ্যালকোহলের কথা বলা হয়েছে, আরো আদার্স বিভিন্ন ড্রাগস নেওয়ার কথা বলা হয়েছে, এ জাতীয় কিন্তু এখানে কথা বলা হয়েছে। তো এই ব্যাড হ্যাবিট, এগুলোকে এক কথায় কিন্তু বলে দিয়েছে ব্যাড হ্যাবিট, লাইক ড্রাগস, রিস্কি রিলেশনশিপস, ফিজিক্যাল হোক আর মেন্টাল হোক, ঠিক আছে, এই রিলেশনশিপগুলোর মধ্যে যুক্ত হয়। দিস এফেক্ট, এই সবে বলো তো, এই যে এফেক্ট, আরেকটা আছে ইফেক্ট, এই দুটোর মাঝে পার্থক্য কি? সবাই একটু কমেন্ট করো, সবাই কেমন জানি চুপচাপ, একটু কমেন্ট করো তো, যে এফেক্ট আর ইফেক্ট এর মাঝে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এফেক্ট অ্যান্ড ইফেক্ট? এই দুটোর মাঝে পার্থক্য জানতে চাচ্ছি। এফেক্ট, ইফেক্ট দুইটাই তো সেম, তাই না? বলো এটার পার্থক্য কি, এফেক্ট আর ইফেক্ট? কে বলতে পারে সর্বপ্রথম? আমি দেখতে চাই কে বলবে। একজন কেউ এখনো পাইলাম না রে। কিরে ভাই আপু, তোমরা কি পড়তেছো না? এফেক্ট আর ইফেক্ট এই দুটোর মধ্যে পার্থক্য কি? শুধু আমি বকবক করে যাচ্ছি, একজনও নাই। মাই গুডনেস। আচ্ছা তোমরা বলতে থাকো, আমি পড়াই। আচ্ছা, এফেক্ট দেয়ার ফিউচার হেলথ, তাদের যে ভবিষ্যৎ যে স্বাস্থ্য, ভবিষ্যৎ স্বাস্থ্যে অনেক বেশি কি করতেছে, প্রভাব ফেলতেছে। সো অ্যাডাল্ট গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং দিস স্টেজ। এই পর্যায়ে এসে
এই ভাইয়া, আমি বানান জিজ্ঞেস করিনি, এটার মাঝে পার্থক্য কি? পার্থক্য বলতে কি বলে এটাকে, অর্থ মিনিং এর ক্ষেত্রে পার্থক্য না। হ্যাঁ হতে পারে, আর কি পার্থক্য হতে পারে? একজন বলতেছে যে প্রভাব প্রতিভা, তার মানে কোনটার অর্থ প্রভাব, কোনটার অর্থ প্রতিভা? ইফেক্ট মানে প্রতিভা, এমনটা? এই ইব্রাহিম, রাতে দিন যেমন পার্থক্য, সেই পার্থক্যটা জানতে চাচ্ছি ভাইয়া, যে এফেক্ট আর ইফেক্ট এই দুটোর মাঝে পার্থক্য কি? প্রভাব, ইফেক্ট মানে কি প্রভাব না? ইফেক্ট মানেও তো প্রভাব, প্রভাবিত করা, কোনটার মানে একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা তাহলে এই যে আমাদের কনক্লুশন, যে লাস্ট সেন্টেন্সটা, সো অ্যাডাল্ট গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং দিস স্টেজ, এই পর্যায়টাতে। এই এটা কে? মনির হোসেন। এফেক্ট মানে স্নেহ? নো ভাইয়া। এই ওয়াসেস আলফি, না ভাইয়া, দুইটাই সেম না। তাহলে আশা করি তোমরা এই যে জিনিসটা, এটা তোমরা বুঝছো। ইয়াস, মোহাম্মদ জাকারিয়া, ধন্যবাদ ভাইয়া। জাকারিয়া, মোহাম্মদ জাকারিয়া রাইট অ্যান্সার দিয়েছে। ইয়েস, ইফেক্ট হচ্ছে একটা নাউন, আর এফেক্ট হচ্ছে ভার্ব। যখন এটা ই দিয়ে থাকবে তখন কিন্তু এটা আমাদের নাউন হিসেবে কাজ করে, প্রভাব, ঠিক আছে? আর যখন এ থাকবে তখন কিন্তু এটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে কাজ করবে। না ভাইয়া, ওই যে জাকারিয়া রাইট অ্যান্সার দিয়েছে, মোহাম্মদ জাকারিয়া, ধন্যবাদ ভাইয়া। ওকে, এটা হচ্ছে আমাদের গেল একটা। সেকেন্ড ওয়ান এইটা, এগুলো তোমরা নিজেরাই পড়ে ফেলবা, ঠিক আছে? এখানে দিয়ে দিয়েছি, এটা তোমরা পড়বা। দেন এটার যে সামারির যে কি বলো এটাকে, হেডলাইনটা দেওয়া হয়েছে, এবং হেডলাইনের পরে যে মোটামুটি এখানে সাজেশনটা দেওয়া হয়েছে, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস এবং তোমাদের পরীক্ষায়। ওকে, তাহলে আমাদের মোটামুটি যে সামারিটা কিন্তু আমাদের শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা কোন টপিক শুরু করব? আমাদের এখানে সবগুলা প্যারাগ্রাফও রয়েছে, সরি প্যাসেজগুলো রয়েছে। তোমরা যদি চাও যে আমরা প্যাসেজগুলো পড়বো, আমরা সেটাও করতে পারি, নো প্রবলেম। একটু বসি, সবাই বলো আমরা নেক্সট কোন টপিক শুরু করব? তোমাদের থেকে একটু শুনতে চাচ্ছি, আমরা কোন টপিক শুরু করব? সবাই একটু দ্রুত রেসপন্স করো। তোমাদেরকে দেখতেছি, পারতেছি আমি, সবাই একটু রেসপন্স করো, আমরা নেক্সট কোন টপিক শুরু করব? হাবিবা আক্তার নূর, ধন্যবাদ আপু। ইয়াস, এফেক্ট দিস ইজ ভার্ব, অ্যান্ড ইফেক্ট দিস ইজ নাউন। ইয়েস, ইফরান হোসেন ভাই, অবশ্যই সামারি যখন লিখবা, সামারিতে একটা হেডলাইন দিয়ে দিবা, হেডলাইন দিতে হবে। ইরফান হোসেন ভাই, অবশ্যই হেডলাইন দিতে হবে। সবাই একটু দ্রুত রেসপন্স করো, আমরা কোন টপিক শুরু করব? মেহেদি হাসান বলতেছে উইথ ক্লু, উইদাউট ক্লুজ। আচ্ছা, আমাদের ক্লাসটা মাত্র 45টা শেয়ার হয়েছে, তোমরা প্রায় 150 জনের কাছাকাছি মানুষজন তোমরা দেখতেছো, কিন্তু আমাদের ক্লাসটা খুব এত কম শেয়ার, আসলে এটা কিন্তু ভাই মানে কি বলবো, এটা আসলে ঠিক না। তোমরা একটু সবাই একটু দ্রুত শেয়ার করো তো, মাত্র 45টা শেয়ার হয়েছে, এটা কিভাবে ভাই? এতজন তোমরা ক্লাস দেখতেছো, 100+, কিন্তু তোমাদের শেয়ার মাত্র 45টা। এটা কি মানা যায়? এখনো একটা শেয়ারও বাড়লো না, মানে আসলে দিস ইজ আনফরচুনেট, দিস ইজ। নেক্সট ক্লাস কখন আছে? কতক্ষণ বলতে আসর, মানে ক্লাস তো অনেকগুলো টপিকই আছে। পার্ট 2 নিতে পারবেন? না ওইভাবে না যাবে না, একবারে শেষ করে দেবো। মানে নেক্সট ক্লাস কখন শিডিউল করা আছে? মানে বাইরে রিপোর্ট দিয়ে ময়মনসিংহ চলে যাবে। রেকর্ড? হ্যাঁ, বাড়ি চলে যাবে। আচ্ছা আচ্ছা, এটা 5টা 5:30টার দিকে হোক। ওকে, উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ, সবাই একটু শেয়ার করে দাও। এতজন মানুষজন দেখতেছো কিন্তু তোমাদের শেয়ারের অবস্থা খুবই খারাপ। ওকে, তাহলে আমরা উইথ ক্লুজ দিয়ে শুরু করি।
আচ্ছা, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যেটা আছে আমরা এটা দিয়ে শুরু করব। আচ্ছা, ওকে ভাইয়া পুরা দেখো, হ্যাঁ ফ্লো চার্ট আমরা এরপরে বুঝাবো ভাইয়া, ঠিক আছে জাহিদ ভাই, নো প্রবলেম। আমরা ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ উইথ ক্লুজ আমরা দুটোই শিখবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা এটাকে একটু পড়ি, এটা পড়ার পরে দেন হচ্ছে আমরা পরেরটা পড়বো ইনশাল্লাহ। ওকে, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এই যে উইথ ক্লুজ যেটা থাকে এটা আমরা অনেকে সহজ মনে করি, ঠিক আছে, হ্যাঁ এটা সহজ, নাম্বার তোলা খুবই ইজি, কিন্তু একটা জায়গায় আমরা, ওবায়দুল করিম তোমাদের যতদূর এনার্জি আছে ভাইয়া ততক্ষণ পর্যন্ত এখানে আছে, নো প্রবলেম, তোমাদের এক একটা টপিক শেষ করে দেবো, তোমাদের যখন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমরা ক্লাস শেষ করে দেবো। ওকে, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, এইখানে আমরা একটা জিনিস মিস্টেক করেছি, এই যে এই জিনিসটা, যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যে যদি কোনো ধরনের গ্রামাটিক্যাল চেঞ্জ দরকার হয়, এই গ্রামাটিক্যাল চেঞ্জটা আমরা কিন্তু লক্ষ্য করি না, অর্থাৎ শুধুমাত্র যে অ্যান্সার হবে তাই না, অবশ্যই আমাদেরকে গ্রামাটিক্যাল যে চেঞ্জগুলো রয়েছে সেই গ্রামাটিক্যাল চেঞ্জগুলো কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে, অর্থাৎ সবসময় কিন্তু গ্রামাটিক্যাল চেঞ্জ কিন্তু হতেও পারে। ওকে, আচ্ছা দেখো, যেরকম আমরা এখানে তো উইথ ক্লুজ যেহেতু সেখানে এখানে কিছু দেওয়াই থাকবে, এখানে ক্লু দেওয়া আছে, সেই ক্লু অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো, কল্পনা চাওলা ওয়াস হেল্পিং ভার্ব, আমরা সবাই জানি যে কোনো একটা হেল্পিং ভার্ব যদি থাকে, হেল্পিং ভার্বের পরে সবসময় কি হয় বলতো, যদি আমাদের ভার্ব হয় সেটা ভার্ব প্লাস আইএনজি হবে অথবা ভার্ব 3 হবে, এটা আমাদের সবার জানা কথা। যদি কোথাও হেল্পিং ভার্ব থাকে তাহলে সেই হেল্পিং ভার্বের পরে আমাদের ভার্বের দুইটা ফর্ম হতে পারে, হয় সেটা আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে অথবা ভার্ব 3 হবে। ভার্ব প্লাস আইএনজি যদি হয় তাহলে আমরা সবাই জানি তখন সেটা হবে আমাদের কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, আর যদি ভার্ব 3 হয় তাহলে সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। আচ্ছা, আগামীকাল আমাদের নেক্সট ক্লাস যেহেতু ইংলিশ সেকেন্ড পেপার আছে, সেকেন্ড পেপারে ইনশাল্লাহ তোমাদের ফাতা করে ফেলবো সব কিছু ইনশাল্লাহ। সেকেন্ড পেপারে তোমাদের টেনশন নেই, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক, তোমরা এর আগে যদি কোনোদিন ইংলিশ সেকেন্ড পেপার যদি না ধরে থাকো, আমি তোমাদের আদিল ভাই গ্যারান্টি দিচ্ছি নেক্সট ইংলিশ সেকেন্ড পেপারে টেনশনের কোনো কারণে তোমরা ফার্স্ট পেপারটা ভালোভাবে ধুমায়া পরীক্ষা দাও, সেকেন্ড পেপারের জন্য তোমাদের আদিল ভাই আছে, প্রত্যেকটা টপিক ইনস অ্যান্ড আউটস এভরিথিং তোমাদের কথা দিচ্ছি, তোমাদের প্রত্যেকটা টপিককে আমি একদম থামা করে ফেলবো, এবং সেকেন্ড পেপারে তোমাদের 100% মার্কস তোলার দায়িত্ব আমার। ফার্স্ট পেপারটা তোমরা একটু কষ্ট করে দাও, নো প্রবলেম। ওকে, তাহলে এইখানে আমরা বুঝলাম, তাহলে এখানে হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্বের পরে যেহেতু ওয়াস আছে, তাহলে এর পরে আমাদের কোনটা হতে পারে? দেখো তো, গ্রাজুয়েট মানে হচ্ছে গ্রাজুয়েট করা, বিকাম মানে হচ্ছে হওয়া, বিজ্ঞান মানে শুরু হওয়া, ঠিক আছে। জি ভাইয়া, জি ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হচ্ছে আম্মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তো আমি মোটামুটি 20 মিনিটের মধ্যে ইয়ে করতেছি। ওকে, দেখো ভাইয়া পুরা, তাহলে যেটা বললাম যে এখানে আমাদের হয় ভার্ব 3 হবে নতুবা ভার্ব প্লাস আইএনজি হবে, এই দুইটার যে কোনো একটা হবে। তো এখানে যেগুলো আছে এগুলো কোনটার সাথে অর্থ যায়? কমপ্লিট যায় না, ব্রেক যায় না, হ্যাঁ ডু যায় না, তারপর জয়েন যায়। এই যে বার্থ আছে, তো আমরা এখানে কিন্তু বার্থ দিতে পারবো? বার্থ কিন্তু দিতে পারবো না, এখানে আমাদের কি দিতে হবে? আমাদের ভার্ব 3 যেটা সেটা দিতে হবে, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হচ্ছে বর্ন, ঠিক আছে, বর্ন ইন কামাল কর্নল। ওকে, এই এই যে জাহিদুল ইসলাম ভুল করছে, এই বার্থ হবে কেন ভাইয়া? এই যে এই কথাটা কি দেখো না, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় ভুল করবা, যে এই যে এখানে কিন্তু লিখছে যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যদি দরকার হয় তাহলে যে কোনো ধরনের গ্রামাটিক্যাল যে পরিবর্তন, সেই গ্রামাটিক্যাল পরিবর্তনগুলো দিতে হবে, পরিবর্তন করতে হবে, ঠিক আছে। সবাই একবার দ্রুত শেয়ার করে দাও। ওকে, দ্বিতীয়, তাহলে কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন্ডিয়া, শি ড্যাশ হার আর্লিয়ার স্কুলিং অ্যাট
টাগর বেল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্নল। আচ্ছা তাহলে এইখানে কি হবে? বি নাম্বারটা সবাই বলো তো কি হবে? বি নাম্বার সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। বি নাম্বার, বিতে কি হবে? বি, সে তার আর্লিয়ার স্কুলিং শুরু করেছে। কোথায় শুরু করেছে? এই যে বিগান। এখন বলো এইখানে মানে এইখানে অ্যান্সারটা কি হবে? একটু বানানের দিকে নজর রেখো সবাই, একটু বলো বি নাম্বার অ্যান্সার কি হবে? ইয়েস, শুরু করা। যেহেতু এখানে স্কুল আছে, এখানে শুরু করার একমাত্র একটাই আছে, সেটা হচ্ছে বিগান। ইয়েস, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বিগান। ঠিক আছে, অর্থাৎ শুরু করা, বিগান। She began her earlier schooling at Tagarbal Niketan Senior Secondary School. আচ্ছা কর্নেল। She is the dash, এখানে বলো কি হবে? Indian born woman and the second person is spaced from this subcontinent. আচ্ছা এখানে এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বর্ন উইমেন, এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড নাউন। তাহলে এটা হচ্ছে আমাদের আর্টিকেল, এরপর হচ্ছে আমাদের নাউন। তাহলে আর্টিকেল এবং নাউন মাঝখানে আমাদের কি হবে বলতো? এখানে আমাদের যে শব্দটাই বসুক সেটা 100% আমাদের একটা অ্যাডজেক্টিভ হবে, রাইট? তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ হবে, তাহলে আমরা দেখি তো এখানে অ্যাডজেক্টিভ কোন ফর্মে আছে। এখানে গ্রাজুয়েট, এগুলা ভার্ব ভার্ব একমাত্র এই যে একটাই আছে। ইয়েস, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ফার্স্ট, কারণ একটাই আছে অ্যাডজেক্টিভ। আচ্ছা এই যে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনগুলো কেন করতেছি? এগুলো করার সময় উইথ ক্লুজ হোক আর উইথাউট ক্লুজ হোক, অবশ্যই তোমাকে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন করে করে সামনে আগাতে হবে। ওকে, আচ্ছা ভেরি গুড। ইন্ডিয়ান বর্ন উইমেন অ্যান্ড দ্য সেকেন্ড পার্সন। আরেকটা এখানে টেকনিক হতে পারে। দেখো এই যে অ্যান্ড, তোমরা অবশ্যই প্যারালাল স্ট্রাকচার সম্পর্কে তোমরা অবহিত আছো যে প্যারালাল স্ট্রাকচার কি? প্যারালাল স্ট্রাকচারটা হচ্ছে অ্যান্ড এর আগে যেমন হবে অ্যান্ড এর পরে সেরকম হবে। তো অ্যান্ড এর পরে দেখো এখানে দা প্লাস সেকেন্ড আছে, ঠিক আছে? তাহলে আমাদের বোঝাই যাচ্ছে এখানে আমাদের দা প্লাস ফার্স্ট হবে, রাইট? এটা হচ্ছে আমাদের প্যারালাল স্ট্রাকচার এর নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে একটা টেকনিক দিয়ে কিন্তু আমরা এটাকে করতে পারি। আচ্ছা তাহলে দা ফার্স্ট ইন্ডিয়ান, এখানে রাইট অ্যান্সার কি? তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে সি, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন অ্যান্ড দ্য সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট। আচ্ছা এই যে আফটার, এইটা বলো কি হবে? ডি, সবাই ডি নাম্বার অ্যান্সার করো। ডি, ডি কি হবে? আফটার ড্যাশ ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া ইন 1982। আচ্ছা তাহলে আফটার একটা প্রিপোজিশন, রাইট? আফটার এই ডি নাম্বার জয়েন্ট কিভাবে? গ্রাজুয়েটেড। আচ্ছা রাশেদ মোহাম্মদ বলতেছে জয়েন্ট, মনির হোসেন বলতেছে গ্রাজুয়েটেড। আচ্ছা এই গ্রাজুয়েটেড হয় কিভাবে? মনে রাখবা এই আফটার কিন্তু প্রিপোজিশন, আর যতগুলো প্রিপোজিশন আছে এই প্রিপোজিশন এর পরে সবসময় কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়। যেখানে প্রিপোজিশন দেখবা সেখানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এইখানে যেহেতু একটা কলেজের নাম দিচ্ছে, ভার্সিটির নাম, সেহেতু এখানে তোমার অবশ্যই গ্রাজুয়েট হবে। এখন এই গ্রাজুয়েট তো এখানে দেওয়া আছে, তুমি গ্রাজুয়েট লিখলে নাম্বার পাবে না। কি লিখতে হবে? গ্রাজুয়েটিং, অর্থাৎ এখানে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অ্যান্সার, আফটার গ্রাজুয়েটিং, রাইট? ওকে, তাহলে আফটার গ্রাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া ইন 1982 চাওলা ড্যাশ টু দ্য ইউনাইটেড স্টেটস। আচ্ছা গেছে, এখন যাওয়ার অর্থ এখানে কোথায় আছে বলো তো? বিকাম, হওয়া, এটা তো হয় না। বিজ্ঞান এটা তো আমরা দিয়ে ফেলেছি। কমপ্লিট, শেষ, হয় না। ব্রেক, ডু, এই যে আমাদের কোথায় আছে? এই যে মুভ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন সবাই বলো যে আসলে এখানে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে? শুধু কি মুভ লিখবো আমি? মুভ লিখলে কি হবে? ইয়েস, মিশকাতুর রহমান ওয়াহেদ, জি ভাইয়া। আমাদের যতগুলো প্রিপোজিশন আছে, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, কিন্তু টু প্লাস ভার্ব ওয়ান। কিন্তু কিছু কিছু টু আছে, যেমন সবাই তোমরা এগুলো জানো, উইথ আ ভিউ টু, ঠিক আছে? তারপরে হচ্ছে লুক ফরওয়ার্ড টু,
লুক ফরওয়ার্ড টু এরপর হচ্ছে বি ইউজড টু এরকম কিছু টু আছে যেগুলোর পরে কিন্তু আবার ভার্ব প্লাস আইএনজি। ওকে, এই বিষয়গুলো আমরা কিন্তু বিস্তারিত শিখব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই তাহলে প্রিপোজিশনের বিষয়টা গেল। এই আয়াত মারুফ, তারপরে হচ্ছে ইরফান হুসাইন, ইয়েস, এখানে কিন্তু এই মনির হাসান আবার মুভ দিছে, মুভ হবে না ভাইয়া। দেখো এটা কিন্তু শুরুতেই শুরু করছে ওয়াজ দিয়ে, ঠিক আছে, পাস্ট টেন্স থেকে, সেহেতু আমাদের মুভ হবে না, আমাদের রাইট অ্যান্সার হবে মুভড, ইডি যুক্ত হবে, মুভড। এটা হচ্ছে আমাদের ই নাম্বার, ঠিক আছে, মুভড। ভেরি গুড। প্রথমটা যেটা দিয়ে শুরু হবে আমাদের সবগুলোই কিন্তু সেম ভাবে শুরু হবে। আচ্ছা, এই মেশকাত ওয়াহেদ উইথ আ ভিউ টু না ভিউ টু, ওকে, তাহলে এটা গেল একটা। দেন তাহলে চাওলা আমরা ই নাম্বারটা বললাম মুভড টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার শি। এফ নাম্বারটা বলো কি হবে? এফ, এই হাফিজ ওবায়দুল করিম ভাইয়া, মুভিং হয় কিভাবে? আইএনজি হবে না, এখানে ভার্ব টু মুভড। ওকে, শি ড্যাশ, এফ নাম্বারটা বলো, ড্যাশ হার মাস্টার্স ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984 সে হচ্ছে তার যে মাস্টার্স, সে মাস্টার্স কি করছে? বিকাম হবে না, তো এখানে হবে কমপ্লিটেড, ঠিক আছে, কমপ্লিটেড, ইয়াস, কি হবে? কমপ্লিটেড। এফ নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে কমপ্লিটেড, এখানে কোনো চেঞ্জ হবে না, কমপ্লিটেড, এখানে কমপ্লিটেডই দেওয়া আছে, কমপ্লিটেড। এই হ্যাড হয় কিভাবে? হ্যাড কমপ্লিটেড, না হ্যাড কমপ্লিটেড তুমি জাস্ট পাস্ট ফর্মে দিতে পারো, যেহেতু প্রথমটা পাস্ট ফর্মে দিছে, তুমি পাস্ট ফর্মেই দিতে পারো। আর তার থেকে বড় কথা চাই, দেখো যে কোনো সাল যদি থাকে এবং সালের পূর্বে যদি ইন থাকে, ঠিক আছে, যদি সালের ক্ষেত্রে ইন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এটা একটু বুঝাই, যদি সাল থাকে, ঠিক আছে, যদি ইন এরপরে হচ্ছে যে কোনো সাল থাকে, ইয়ার্স, ঠিক আছে, ইয়ার্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে টেন্সটা হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর যদি বাই থাকে, বাই এরপরে যে কোনো যদি সাল থাকে, ঠিক আছে, এগুলো আমরা বিস্তারিত সেকেন্ড ক্লাসের শিখবো, ইয়ার্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু ফিউচার পারফেক্ট হয়, FUTURE, ফিউচার পারফেক্ট। আচ্ছা, ফিউচার পারফেক্ট হয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝছো? ওকে, আচ্ছা, তাহলে এখানে কমপ্লিটেড, এটা হচ্ছে আমাদের কি গেল? এফ, কমপ্লিটেড ইন ফ্রম ইউনিভার্সিটি অফ টেক্সাস। আচ্ছা, লেটার শি, এই যে এটা বলো, এস জি নাম্বারটা কি হবে? জি, সবাই একটু বলো জি নাম্বারটা কি হবে? জি, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। জি, জিতে কিন্তু এই যে হ্যাট, জিতে হবে আমাদের হ্যাট। শি হ্যাড হার PhD ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন 1988 ফ্রম ইউনিভার্সিটি অফ কলোরাডো। তাহলে আমাদের জি নাম্বারটা হবে হ্যাড, এটা হচ্ছে আমাদের জি। ওকে, আচ্ছা, ডিটারমাইন টু, এই যে দেখো টু আছে, এরপর আমাদের অবশ্যই ভার্ব ওয়ান হবে, টু এর পরে কি হবে? ভার্ব ওয়ান হবে। তো ভার্ব ওয়ান কি আছে? ভার্ব ওয়ান কোনটা আছে? ডিটারমাইন টু, সবাই বলো বিকাম, এই যে বিকাম, ডিটারমাইন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জিং ডিজাস্টার ইন 1986 that dash apart 73 seconds into its flight, apart এখানে ব্রক হবে, ব্রক, ব্রেক আছে, ব্রেক থেকে ব্রক হবে, ঠিক আছে, ভার্ব টু ব্রক। ওকে, ব্রক, আচ্ছা, its flight leading to the deaths of its 7 crew members, চাওলা ড্যাশ নাসা ইন জয়েন করছে কত সালে? 1988 সালে সে কি করেছে? জয়েন করছে। তাহলে জয়েন্ট, এখানে জয়েন্ট জয়েন্টে আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে জয়েন, ইডি, জয়েন্ট। এই ভাইয়ারা তোমরা বুঝছো? সবাই একটু বলো তো তোমরা বুঝছো, বুঝতে পারছো কিনা?
সবাই একটু বলো তোমরা বুঝছো কিনা, যেটা পড়ানো হলো এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাদের উইথ ক্লুজ যেটা ছিল এই উইথ ক্লুজটা তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই একটু বলো তো। সবাই একটু বলো বুঝছো কিনা। কমেন্ট করো সবাই বুঝতে পেরেছো কিনা। বলো সবাই বুঝছো কিনা। ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, আমাদের আরো অনেকগুলা টপিক আমরা রেখেছি। হ্যাঁ, এখানে উইথ ক্লুজ আছে, উইথআউট ক্লুজ আছে, ঠিক আছে। যেগুলো আছে তোমাদের তো সামারিও দেওয়া হয়েছে। এই পিডিএফটা তোমাদের এখনই আমি প্রোভাইড করে দেবো ক্লাস শেষ হওয়ার পরেই। আমাদের আপাতত এই ক্লাসটা তোমাদের একটা লং একটা বিরতি দিতে যাচ্ছে, এখন বাজতেছে হচ্ছে 4টা, ঠিক আছে। আমরা আমাদের ক্লাসের সেকেন্ড পার্ট, এটা আমাদের ফার্স্ট পার্ট গেল, ঠিক আছে। আমাদের অনিবার্য অনাকাঙ্ক্ষিত কারণবশত আমাদের হচ্ছে এখন ক্লাসটা স্টপ করে দিতে হবে, ঠিক আছে। তোমরা এখন সময় নষ্ট করিও না। দেখো তোমাদের কাছে তোমাদের বাবা মারা কি চায়, সুন্দর একটা রেজাল্ট চায়। এই সুন্দর একটা রেজাল্ট যদি তুমি তোমার বাবা মাকে উপহার দিতে না পারো, অ্যাজ আ সন অর ডটার ইউ আর টোটালি ফেল, ঠিক আছে। যদি তুমি তোমার বাবা মাকে এই সুন্দর রেজাল্টটা দিতে না পারো, এই জন্য বর্তমান প্রত্যেকটা সময় তোমার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখনকার একটা সেকেন্ড তুমি যদি নষ্ট করো, তাহলে এই যে সময়টা নষ্ট করলে এই সময়টা কিন্তু সেকেন্ড টাইম আর ফেরত পাবা না। সো দ্যাট প্রত্যেকটা সময়কে তুমি ইউটিলাইজ করো, সময় নষ্ট করিও না, এবং অনেক সুন্দরভাবে পড়াশোনা করো। দেখবা যখন তুমি এ প্লাস পাবা, ঠিক আছে, এরপরে তোমার যে বাবা মা আছে তার মুখে যে হাসি ফুটবে, এই হাসিটা কিন্তু তুমি কখনোই পাবা না। সুতরাং আমাদের নেক্সট যে টপিকটা আছে, নেক্সট যে আমাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের ক্লাসটা আপাতত আমরা বিরতিতে রাখতেছি। বিরতিতে বলতে আমরা এখন হয়তো বা পেজ থেকে আমরা লাইফটা কেটে যাবে, কিন্তু আমাদের সেকেন্ড পার্ট ইনশাআল্লাহ আমরা তোমাদের সন্ধ্যার দিকে 7টার সময় নেব, ঠিক আছে। তোমাদের সন্ধ্যা 7টা বা 7টার 10-20-এ ইনশাআল্লাহ আমরা তোমাদের এই যে বাকি যে পড়াগুলো রয়েছে তোমরা এর মধ্যে কমেন্ট করো। আমি এরপরে সন্ধ্যায় যে ক্লাসটা নেব সেই ক্লাসটাতে তোমাদের একদম টু দ্য পয়েন্টে জাস্ট তোমাদের প্রবলেমগুলো আমি শুনবো, ওকে। তোমরা এখন যেটা করবে, আমি এখন ফেসবুক পেজে একটা পোস্ট দেব, তোমরা তোমাদের স্পেসিফিক সমস্যাগুলো ওই কমেন্ট বক্সে লিখবা। ইনশাআল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান আমরা পরবর্তী যে ক্লাসটা আছে, নেক্সট পার্টে আছে, আমাদের বাকি যেগুলো আছে সেগুলো সহ আমরা সব কিছুই আমাদের নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ সমাধান করব। আর এই যে পিডিএফটা, এই পিডিএফটা এখনই আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এখনই স্ক্রল করে করে তোমরা পড়া শুরু করো। এই পিডিএফটা কিন্তু অনেক কষ্ট করে আমি বানাইছি ভাইয়া, ঠিক আছে। আমার জন্য দোয়া করিও, ইনশাআল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করি। তাহলে এখনকার মতো আমরা ক্লাসটা এন্ড করতেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।